তালুকদার বাড়ির ৭১-এর যুদ্ধের পর গোটা এলাকা জুড়ে একমাত্র পানকেন্দ্র ছিল। এই বংশ সম্পর্কে যতদূর জানা যায় ততদূর পর্যন্তই জমিদার ঘরানা হিসেবেই পরিচিত। তৌসিফের দাদা হাজী তৌকির তালুকদার ছিলেন চমৎকার একজন জমিদার। যেমন তার ঠাটবার তেমনই ছিল রসিক শ্রেষ্ঠতা। জনসেবার কাজে করে গিয়েছেন অনেক নামডাক সেই ছোট থেকেই দেখে আসছে তৌসিফ। তৌকির তালুকদারের তিন পুত্র ছিলেন। প্রথম ঘরে শাহজাহান তালুকদার, শমশের তালুকদার আর সুলাইমান তালুকদার। শাহজাহান তালুকদারই তহমিনা সম্রাট আর শাহরিয়ারের বাবা। শমশের তালুকদারের ঘরে তুরাক, তৌসিফ, তুহিন সহ তাহেফা, তাহিয়া আর তিশা। জমিদার সাহেবের এই তিন পুত্রই বিয়ে করেছিলেন প্রথম ঘরের তৌসিফ। যতদূর জানে চীনে তার মধ্যে তার দাদার 11 জন বউ ছিল। বিভিন্ন সময় তিনি বিয়ে করেছিলেন। তার দাদি আর দুজন বাদে বাকিরা জমিদার সাহেব জীবিত থাকাকালীনই মৃত্যুবরণ করেছিলেন। তৌসিফের নিজের দাদাকে বেশ ভালোই মনে আছে, কিন্তু তার চাইতেও বেশি মনে আছে একজনকে, তার ছোট চাচা সুলাইমান তালুকদার। তার খুব প্রিয় ছিল। এই চাচার প্রতি টানই ছিল অন্যরকম তার। সুলাইমান নিজেও তৌসিফকে অন্যান্য ভাতিজা ভাতিজি বা নিজের সন্তানদের চাইতেও কেন জানি একটু বেশি ভালোবাসতেন। কাঁধে নিয়ে পুরো এলাকা ঘুরতো। তাদের বয়সের পার্থক্য বেশি ছিল, কিন্তু ভালোবাসা বা বন্ধুত্বটা ছিল বেশ গাঢ়। ছোটবেলা থেকে ওরা সব ভাই বোন দেখতে আর বুঝতো বাকি সবার মতো তাদের জীবন না, তারা ভিন্ন। শাহজাহান তালুকদারের দুই ছেলের মধ্যে সম্রাটে ছিল সবচাইতে বড়, বরং সকল ভাই বোনদের মধ্যে সম্রাট ছিল সবচাইতে বড়। তৌসিফ তো তখনও তেমন কিছু বুঝতো না। স্কুলে যেত সবার সাথে, মাঝে মধ্যে বাড়ির আঙিনায় বিচার সালিশ বসতো। প্রায় সময় দেখতো তার প্রিয় চাচা রক্তে ভিজে বাড়ি ফিরছে। কি করতো, কেন করতো, তখনও বুঝার বয়সটা তাদের কারোরই হয়নি। শুধুমাত্র সম্রাট তাদের মধ্যে তখন কলেজে যেত, বাপ চাচাদের সাথে এদিক ওদিক দৌড়াতো। প্রায় সময় বিচারে দাদার পাশে দাঁড়িয়ে থাকতো। তৌসিফের তো প্রায় সময় মন চাইতো দাদার পাশে গিয়ে দাঁড়িয়ে বিচার দেখতে, কিন্তু পারতো না। ওর আম্মু কখনোই রাজি ছিলেন না ছেলেকে ওসবে যেতে দিতে। নিজের তিন ছেলে মেয়েকে পাখের নিচে ভীষণ আরামে পেলেছেন তিনি। যথাসম্ভব চেষ্টা করতেন যাতে ওরা তিন ভাই এসবের আশেপাশেও না থাকে। ধীরে ধীরে সময় গড়ালো। সোলাইমানের নতুন বউ সন্তান সম্ভবা হলেন। এরপর থেকে বাড়িতে প্রায় অশান্তি লাগা শুরু হলো। চাচি কিছুতেই সুলাইমানকে এসবে যেতে দিবেন না। এসব রাজনীতি কারবার থেকে দূরে থাকতে বলতেন। কিন্তু সুলাইমান শোনেনি। বউকে ভীষণ ভালোবাসা সত্ত্বেও সুলাইমান তালুকদার কোনোদিন রাজনীতি ছেড়ে দিতে পারেনি। ছোট গাছটার গোড়ায় ঢালা হয়েছিল রাজনীতি। এখন কি আর বৃক্ষ থেকে তা তোলা যায়? ধীরে ধীরে তৌসিফ ছুটে গেল সুলাইমানের হাত থেকে। তৌসিফের আম্মু তাকে শক্ত করে নিজের কাছে ডাকতেন। তুরাগ কথা শুনলেও তৌসিফটা যথেষ্ট জেদি ছিল। মায়ের কথা অমান্য করবে না, কিন্তু রাগে জেদে খাওয়া দাওয়া ছেড়ে দিত। সুলাইমান সহ নিজের বাবার দিকে এদিক ওদিকে যেতে মন চাইতো। একমাত্র শমশেরই ছিলেন যিনি রাজনীতি মনোযোগ একটু কম দিতেন। শাহজাহান আর সুলাইমান ছিল ওদের বংশের রাজনীতির হাল ধরা মূল দুই হাতিয়ার। নিজেদের স্ত্রী সন্তান নিয়ে সুখের এক বিশাল সংসার ছিল তালুকদার বাড়িতে। সেই কাকডাকা ভোর থেকে ডাহুক ডাকা রাত তালুকদার বাড়ি থাকতো ছমছমে, লোকালয় ভরপুর। এমন এক রাজনীতির শিকড়ে বড় হওয়া ভাই বোনগুলোর মেধা ছিল দারুণ। সম্রাট আর তাহমিনা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। শাহরিয়ারটা আবার ছিল ভীতু প্রকৃতির। সবসময় মারামারি হানাহানি থেকে গুটিয়ে থাকতে পছন্দ করত। কোনো কিছুর আগে পরে কোথাও কেউ শাহরিয়ারের নামেও যুবকটাকে পেত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ না পেয়ে সে জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছিল। বছরখানিক সময়ের মধ্যে নামডাক শোনা যেত তার। ডিপার্টমেন্টে টপ করা ছাত্র ছিল বলে কথা। তাহমিনা ছোট হওয়াতে তার আবদারের ঝুলি যেত দুই ভাইয়ের কাছে। শাহরিয়ার যেহেতু সব সময় থাকতো না, তাই সময় হলে ছুটে আসতো বাসায়। তার হাত ভর্তি থাকতো কাচের চুড়ি। তাহমিনা খুবই পছন্দ করতো বলে কথা। তবে পকেটে লুকিয়ে আরেকটা জিনিস তার আনতে হতো তার, লাল ফিতা। এই লাল ফিতা তামিমার খুবই পছন্দ ছিল। তামিমা আর শাহরিয়ার ছিল জমজ। শাহরিয়ারের সাথে সবচাইতে বেশি ভালোবাসা তেমন ছিল তার। তেমনি ছিল এক রেষারেষি সম্পর্ক, অথচ তারা খুশি ছিল। এই বিশাল বাড়িটায় তারা একসাথে বেশ ভালোই ছিল। তৌসিফ যখন এসএসসি পরীক্ষা দিবে তখনই এক রাতে সবাইকে চমকে দিয়ে দাদা মারা যান।
পাথর বনে গিয়েছিল সেদিন সকলে। সেই রাতেই তিনি শমশের তালুকদারকে ডেকে বেশ খানিকটা সময় কথা বলেছিলেন। তার স্ত্রীদের হক আগে বুঝিয়ে দেওয়া ছিল, কিন্তু তবুও তিনি তার এক মেয়ের দায়িত্ব দিয়েছিলেন শমশেরের উপর। সৎ বোনের দায়িত্ব নিতে ততটাও রাজি ছিল না শমশের, কিন্তু বাবার কথা ফেলতেও পারেনি সে। খোঁজ খবর রেখেছিলেন সেই সৎ বোনের, কিন্তু সেই বোনটা পালিয়ে গিয়েছিল। এক বেকার ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিল সে। না চাইতেও বোনটাকে শমশের মন থেকে ভালোবাসতো। এক সুপুত্রের হাতেও তুলে দিতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগটাই রাখেনি সে। হাজী সাহেবের মৃত্যুর পর অদৃশ্যভাবেই 6 মাস পার হলো। ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছিল। রাজনীতির মাঠ তখন বেশ উত্তাল, কিন্তু তালুকদার বাড়ি বেশ শীতলই ছিল। সকাল থেকে রাত হইচই হতো, বৈঠক হতো, সন্ধ্যা হতে টিভি দেখতে ভিড় হতো আঙিনায়। বাইরে একটা টিভি দেওয়া হয়েছিল, যাতে এলাকার মানুষজন টিভি দেখতে পারে। বাচ্চারা খেলাধুলা পড়াশোনা সব চালাতো বেশ সুন্দরভাবে। বিকেল হতে মায়েদের হাঁকডাক শুরু হয়ে যেত। সুলাইমান তালুকদার ততদিনে 2 পুত্রের জনক। তেমনি এক ব্যস্ত সকালে সাহারা আর তৌসিফের মা উঠেছিল চুলা জ্বালাতে। সুলাইমানের বড় বাচ্চাদের কান্না থামাতে ব্যস্ত। সুলাইমানের বউ বাচ্চাদের কান্না থামাতে ব্যস্ত। সদর গেট খুলতেই চোখে পড়ে সুলাইমানের দেহ। সাদা শার্টের পুরোটাই লাল, কুপিয়ে হত্যা করা এক দেহ, যার মুখ বাদে চেনার উপায় নেই। বাড়ির 2 বউ চিৎকার করে ওঠে। স্কুলে যেতে বাচ্চারাও তখন উঠেছিল। তুরাগ তৌসিফ সবার আগে দেখেছিল তাদের চাচার দেহখানা। চাচি বেরিয়ে এসে প্রথমে কিছু না বুঝলেও জ্ঞান হারিয়ে ফেলেন। তৌসিফের মা দৌড়ে ভেতরে আসেন, গলগলিয়ে বমি করতে থাকেন। তখন তিনি 8 মাসের গর্ভবতী। তুহিনের পর না চাইতেও যেন সন্তানটা চলে এসেছিল। পুরো বাড়ি জুড়ে তখন শোকের ছায়া। সুলাইমানকে স্পষ্ট খুন করা হয়েছিল, বিষয়টা দলীয় সবাই জানতো। প্রধানমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছালো। খবরের কাগজের পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা হলো, কিন্তু বিচার সেটা হলো না। সবাই যখন জানে খুনিকে, খুনি নিজেই যখন লাশের খাট বহন করে, তখন তো আর বিচার চাইতে আইন লাগে না। সম্রাট সেদিন খাটিয়া বহন করা খুনিকে দেখেছিল খুব কাছ থেকে। আতরের ঘানে তার বুক জ্বলে যাচ্ছিল, অথচ সম্রাট দেখেছিল। রাতে খুন করে বেচারা ঘুমাতে পর্যন্ত পারেনি, তার আগেই জানাজা পড়তে আসতে হলো। এর চাইতে শোকের আর কি বা হতে পারে। তৌসিফ সেদিন সোলাইমানের লাশ দেখেছিল। বাড়ির সবাই যখন ব্যস্ত, তখন তৌসিফ চাচির মুখে ভাত তুলে দিয়েছিল। তার কান্নারত মুখটা বলেছিল, তোমার চোখের পানি আমি একদিন মুছে দেব চাচি আম্মু। সেই কিশোর তৌসিফের বুকে চাচি কেঁদেছিলেন। তার 2 সন্তান নিয়ে সে রয়ে গিয়েছিল এই নিষ্ঠুরতম পৃথিবীতে। রাত প্রায় 12টা বেজে 20। তৌসিফ পড়ার টেবিলে বসে ঝিমোচ্ছিল, পাশেই ছোট্ট তুহিন ঘুমিয়ে। 1 কাপ চা নিয়েও রুমে ঢুকে ওর মা। তৌসিফ দেখে ওর মাকে। লম্বা কোমর সমান চুলগুলো বেনি গাঁথা, সুন্দর মুখটা দেখলেই মনটা হালকা লাগে। তৌসিফ চায়ের কাপ নিয়ে মায়ের হাত ধরে, আস্তে করে বসায় বিছানায়। নিজে হাঁটু গেড়ে তার সম্মুখে বসে প্রশ্ন করে, এত কষ্ট করতে কেন গেলে আম্মু? আমার কলিজা যে পড়ছিল তাই। এক কলিজার কথা ভাবলে হবে? আমার কলিজা যে কষ্ট পাচ্ছে। পৃথিবীতে আসার আগে এত টান। আমার মনে হয় এবারে বোন হবে আম্মু। তুমি বোন চাও আব্বু? চাই তো, তিশার মতো পাজি না, তবে একদম ঠান্ডা একটা বোন চাই, তামিমা আপার মতো। মায়ের সুন্দর হাসিতে তৌসিফও হালকা হাসলো। আধ রাত পর্যন্ত পড়ে মায়ের পায়ে তেল ডলে উঠেছিল জানালা বন্ধ করতে। তখনই চোখ পড়ে খাটলার দিকে। লুঙ্গি পরিহিত সম্রাট একের পর এক ডুব দিচ্ছে। হারকিন হাতে সিঁড়িতে দাঁড়িয়ে আছে তহমিনা। তৌসিফ কেন জানি দৌড়ে বাইরে আসে। ঘাট পাড়ে আসতেই দেখে সম্রাট উঠেছে। তৌসিফ ডেকে ওঠে, ভাইজান। তহমিনা চমকায়, তবে সম্রাট হাত বাড়িয়ে ডাকে। ভেজা উন্মুক্ত শরীরে তৌসিফ দেখে তার ভাইকে। সুদর্শন এক যুবক তার ভাই। সম্রাটের বরফ শীতল হাত তৌসিফকে জড়িয়ে ধরে নিজের বুকে। শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে ওঠে, তোর প্রিয় সুলাইমান চাচার লাশ দাফন সম্পূর্ণ হয়েছে তৌসিফ। তৌসিফ চমকায়, আস্তে করে বলে, আজ 4 দিন ভাই। সম্রাট ওকে ছাড়ে। তৌসিফ অবুঝ হয়ে দাঁড়িয়ে থাকে। সম্রাট শুকনো লুঙ্গি জড়াতে জড়াতে বলে, মাটি চাপা ছিল ওটা বোকা, দাফন হয়েছে আজ। তুমি কি করেছো ভাই? তোমার গলায় কিসের দাগ? হারিকেনের আলোয় সম্রাটের গলায় জখম দেখে তৌসিফ। সম্রাট হাসে। ধীরে ধীরে শব্দ কারো হয়, চিৎকার করে বলে, রক্তের বদলে রক্ত নিয়েছি আমি, গুনে গুনে কুপিয়েছি, খুনের বদলে খুন করেছি আমি। তৌসিফ অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। তার ভাইজান, তার সম্রাট ভাইজান খুন করেছে, কিন্তু তার বিশ্বাস হচ্ছে না। তার ভাইজানের হাত তো কলম ধরে, কি সুন্দর মতির দানার মতো লেখে। এই কলম ধরা হাত খুন কিভাবে করে?
রাতের তখন একদম শেষ প্রহর চলমান, কুয়াশায় ঢাকা চারপাশ। ঠান্ডাটা রাত হলে বেড়ে ওঠে। ব্যথায় মৃদু শব্দ করে পৌষ। তৌসিফ এক পলক তাকায় পৌষের মুখের দিকে, পরপরই চোখ সরিয়ে নেয়। তার বইয়ের মতো তেরা বউ আর কারো আছে বলে মনে হয় না। তখন তৌসিফ বাসায় ঢুকে দেখেছিল রাগের বশে পৌষ নিজের ভাঙা পা ইচ্ছে মতো দুলাচ্ছে। ব্যান্ডেজ দিয়ে রক্ত বেরিয়ে প্লাজো সহ ভিজে উঠেছে। সেই ব্যান্ডেজ খুলতেই নতুন করে ব্যান্ডেজ করেছে তৌসিফ। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে পোষ বাদে অন্য কোনো মেয়ে থাকলে কেঁদে ভাসিয়ে ফেলতো। কাদাটাও স্বাভাবিক। টাটকা রক্ত গড়াচ্ছে, ভালোই জখম। সেখানে তৌসিফ অপারগতায় স্যাবলন দিয়ে মুছে দিচ্ছে। ওর নিজেরই ড্রেসিং করতে গিয়ে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। এদিকে দাঁত চেপে পোষ ঠায় বসে আছে। ব্যথা পাচ্ছে, অথচ প্রকাশ করছে না। কেন করছে না? তৌসিফ তা এখন বুঝে, তাই জোর করে না। ছোট ছোট ব্যথায় যখন বাচ্চারা দৌড়ে মায়ের কোলে উঠে কাঁদতো, বাবাদের কাঁধে চড়ে সামান্য ব্যথা নিয়ে কত শত অভিযোগ করত, সেখানে পোষ হয়তো নিজের বড় বড় ব্যথা নিয়েও কারো কাছে যাওয়ার সুযোগ পায়নি। অন্তত তৌসিফ এতটুকু আগেই বুঝেছিল। বিচক্ষণ তৌসিফ তো জানতোই পোষ ঠিক কতটা ভালো বা খারাপ ছিল হক বাড়িতে। হেমন্ত বাদে সেদিন একটা মানুষও তো দাঁড়ায়নি পৌষের সামনে ঢাল হয়ে। বরং চাচা চাচিরা উঠে পড়ে এক হয়ে তৌসিফের হাতে তুলে দিয়েছে। এমনও না কোনো আপত্তিকর অবস্থায় তৌসিফ আর পোষ ধরা খেয়েছে। তবুও নিজের ঘরের মানুষরাই বিশ্বাস করেনি, সেখানে পাড়া প্রতিবেশীদের দোষ দিয়ে লাভ নেই। তৌসিফ খুব করে যায় পৌষের জীবনে ওই স্থানটা নিতে, যে স্থানে তৌসিফ শুধু পৌষের স্বামী না, বরং একজন আপন স্থল হবে, যেখানে পৌষ আবদার জুড়ে দিতে পারবে, হুটহাট রেগে যেতে পারবে, অল্প ব্যথায় আহ্লাদি হয়ে কাঁদতে পারবে। এই বুকে তৌসিফ তার পাখিটাকে বন্দি করে রাখতে চায়। সেই বন্দিত্বে দাসও তৌসিফ স্বয়ং নিজেই হতে চায়। তবুও তৌসিফ চায় পোষ হাসুক, কাঁদুক, অভিমান জমিয়ে রেগে থাকুক। তৌসিফ হাসি মুখে নত গর্দানে সব মেনে নেবে, টু শব্দ করবে না। পোষের ওই অনুভূতিহীন চোখ দুটোয় তৌসিফ ভালোবাসা দেখতে চায়। সেই ভালোবাসার স্বাদ পোষকেও চোখে দেখাতে চায়। তার পোষরাত অন্তত জীবনে একটাবার বুঝুক ভালোবাসা কেমন হয়। সে একবার বুঝুক বুকের ওই লালচে খয়েরি রঙের পানকেন্দ্র যখন অন্য কারো নাম জপে, তখন তার অনুভূতিটা ঠিক কেমন হয়। এই এক ল করতে কতক্ষণ লাগে? তৌসিফ ক্ষুদ্র শ্বাস ফেলল, তুলা দিয়ে বাকিটুকু পরিষ্কার করে বলল, হয়ে গেছে হানি। পোষ পা সরাতে নেয়, কিন্তু তৌসিফ আটকে দিল। এতক্ষণ যাবৎ কোলের উপর পা নিয়ে তৌসিফ মলম পট্টি করছিল। পৌষের পা আটকাতেই ভুরু কুচকায় পোষ। তৌসিফ আস্তে করে উঠে দাঁড়িয়ে বলে, এটা বদলে এসো কাম। বলেই নিজের হাত বাড়িয়ে দেয়। বাড়ানো হাতের তালুতে একটা আলতো চড় দিয়ে পোষ খিটমিট করে ওঠে। অসহ্যের চরম মাত্রায় উঠে যাচ্ছি আমি। কারণটা আমি, নয়তো কি আপনার 11 দাদি? তৌসিফ মুখ লটকে ফেলল। এই এক পাপ সে করেছে, মনের ভুলে সত্যি কথা বলেছে। কি দরকার ছিল দাদার 11 বিয়ের কথা বলার? এখন তার বউ তাকে ততটা সহজেও ছাড়বে না। তৌসিফ পুনরায় হাত বাড়িয়ে বলল, মৃত মানুষকে নিয়ে এসব বলে না পোষরা। ছাল বাদ দিয়ে আসল কথা বলুন। ওই বেটি কে ছিল? কাকে বুকে নিয়ে লালালা লালালা গান গাইছিলেন? কি গান গাইছিলাম আমি, তুমি শুনেছ? না, শুনতে চাইছি। এসে বদলাবে এগুলো। এসো, বদলাবে এগুলো। রক্ত আমার শুকিয়ে শুটকি হয়ে যাক, তবুও নড়বো না। আগে বলুন কে ছিল ওই কুত্তার বাচ্চা মহিলা? গালির কুলকিনারা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তৌসিফ বুঝে গেল তার জীবনের এতগুলো বছরের পৃষ্ঠাও তার বইয়ের মন থেকে আজ রাতের দৃশ্য মুছতে সক্ষম হয়নি। নিজে ভালোবাসবে না, অথচ তার বুকে ভিন্ন নারীও মানবে না। উল্টো সমান তালে গালিগালাজ করছে। কিছুটা ধরা বাঁধা হয়েই তৌসিফ উত্তর করলো, তাহমিনা আপা ছিল। পিনপত নীরবতা চলল টানা 2 সেকেন্ড। তৌসিফ তাৎক্ষণিক উত্তর না পেয়ে জিজ্ঞেস করলো, আমাকে বিশ্বাস করনি? আমি জানি আপনি মিথ্যা বলেন না। স্বস্তির শ্বাস ফেলে তৌসিফ। এবার নিজেই ধরল পোষকে, ধরে বাথরুম পর্যন্ত দিয়ে এসে বলল, এখানেই আছি, চেঞ্জ করে এসো। পোষ মাথা নাড়ে। বেরিয়ে আসা মাত্রই তৌসিফ ওকে কোলে তুলতে চায়, কিন্তু হাজার হোক বউ তার পোষ। সে তেড়া করে বলল, কি ভেবেছেন আমি লুলা? লুলা বউ নিয়ে জ্বালায় আছেন? খবরদার লুলা টন্ডা ভাববেন না আমাকে। মুখটা চুষে রাখা আমের মতো করে তৌসিফ বউয়ের হাত ধরে বেরিয়ে খাটে এলো। বাতি বন্ধ করে আগে পোষকে ঢাকলো, পরপর নিজেকে। আস্তে ধীরে টেনে বুকের মাঝে নিতে স্বভাব সুলভ মাথাটা বুকের যথাসম্ভব ভিতরে নিল পোষ। তৌসিফ ঢেকে নিল পুরোপুরি পোষকে।
মাথায় হাত বুলালো গভীরভাবে, হালকা করে চুল টেনেও দিল। বেশ খানিকটা সময় পর হঠাৎ আধঘুম জড়ানো কণ্ঠে পোষ বলে উঠল, এই আপনার দাদা সব রেখে 11টা বিয়ে করেছিল কেন? তৌসিফ এই শেষ রাতে অসহায় বোধ করলো। এখন কিভাবে সে মৃত দাদাকে জিজ্ঞেস করবে কেন 11টা বিয়ে করেছিল? নিজেও আস্তে করে উত্তর দিল, আই ডোন্ট নো হানি, আমি কিছু ভাবলাম। কাল সকালে শুনি। সকাল হয়ে আসছে তোতা পাখি। উম্মম। পুরোপুরি ঘুমে তলিয়ে গেল পোষ। তৌসিফ ওকে নিজের কাছে আটকে রাখলো, কপালে খুব সত্তপনে হাত বুলিয়ে নিজেও চোখ বুঝলো। ঠান্ডা ক্রমশই বাড়ছে, তবে দেহের উষ্ণতায় তা সহনীয় হয়ে আসছে, বরং আরাম দিচ্ছে। বিশাল ফ্ল্যাটটায় একাই থাকছে পলক। জানালার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। রাতের পোশাকের উপর পাতলা একটা শাল, ঠোঁটগুলো শুষ্ক হয়ে আসছে। চোখের সামনে তুহিনের রাজহাঁসগুলো দৌড়ে দৌড়ে ঘাট পার ছড়িয়ে যাচ্ছে। এগুলো দেখেই যেন শান্তি পাচ্ছে পলক। নিজের শরীরে ইদানিং আর যত্ন নেওয়া হয়ে ওঠে না। হাজার হোক মানুষ সে, মানুষ হাজারো চাকচিক্যের মাঝে একটু শান্তি চায়। পলক বছরের পর বছর নিজের সৌন্দর্য জৌলুস আটকে রাখার চেষ্টা চালাচ্ছিল। সে চাইতো তুহিন আটকে থাকুক তার রূপ লাবণ্যে, কিন্তু কতটা আটকাতো পলক বুঝতেই পারতো না। নারী সৌন্দর্যকে হার মানিয়ে তুহিন নেশায় ডুবে যাওয়া এক পুরুষ, অথচ পলক ভালোবেসেছিল সম্পূর্ণ ভিন্ন পুরুষকে। এক এলোমেলো সুন্দর মুখশ্রী তুহিন, যাকে দেখলে পলকের মন টানতো তাকে ছুঁয়ে দিতে। হয়তো পলকেরই ভুল ছিল। তুহিন তার থেকে আজ এতটা দূরে, রিহাবে থেকে শুধু ভাইদের সাথে যোগাযোগ করে সে। তৌসিফের কাছে কেঁদে কেটে পলক কথা বলেছিল তুহিনের সাথে। আজও চোখের পাতাগুলো তৃষ্ণায় ধুকছে একটু দেখার জন্য। পলক বড়ই পিপাসিত। আয়নায় নিজেকে দেখলে কিছুটা ভয়ও লাগে। খাওয়া দাওয়া এখন ঠিক মতো করে বিধায় ওজন বাড়ছে। কি করবে পলক? তার ক্ষুধা পায়। তুহিন আসার মাসখানেক আগে থেকে খাওয়া কমিয়ে দিবে। শরীর চর্চা করবে, তাহলেই শরীর শুকাবে। এই কিছুদিন পলক নিজের মতো খাবে। মামি চা। কলির ডাকে তাকালো পলক, সামান্য হেসে চা নিয়ে বলল, নাস্তা হয়েছে? জি মামি, রুটি ভাবছি। পরোটা ভাজ আজকে, ঘি দিয়ে মুচমুচো করে, একদম ভীষণ মন চাইছে। কলি মাথা নেড়ে চলে যায়। আজকাল পলকের মাঝে বিস্তর পার্থক্য দেখা দিয়েছে। কলির সাথে যথেষ্ট ভালো ব্যবহার করে সে। পলক এখনো এক দৃষ্টিতে রাজহাঁসগুলোকে দেখছে, গুনগুনিয়ে গান গাইছে। চমকিবে ফাগুনেরও পবনে, বসিবে আকাশ বাণী শ্রবণে। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। নিজের ছাড়া গলায় গানে নিজেই অবাক বনে গেল পলক। আজ কত বছর পর গান গাইল সে। এককালে তুহিন কতই না পাগল ছিল তার কণ্ঠে। কলিং বেলের বারবার শব্দ হচ্ছে। মিনুর পায়ের ধপাধপ শব্দ শোনা গেল। দৌড়ে সে তৌসিফের দরজায় টোকা দিল, ডাকলো, মামা মামা, রনি মামা ডাকে। তৌসিফ চোখ খোলে। বেশ সকাল হয়েছে, সে উঠেছিল মাঝে একবার। জগিংটা কোনো মতো করে আজ হালকা ব্যায়াম করে আবারও পুষকে নিয়ে ঘুমিয়েছিল। পোষ অবশ্য ওঠেনি একবারও। পায়ের ব্যথায় জ্বর আসছে হালকা, অথচ মেয়ের মাঝে হেলদুল নেই। তৌসিফ পোষের কানে হাত দিয়ে গালটা দরজার দিকে করে গম্ভীর কণ্ঠে বলল, বসতে বলো, আসছি। আচ্ছা। রনি সচরাচর বাসায় আসার ছেলে না, নিশ্চিত গুরুত্বপূর্ণ কিছু। তৌসিফ কাল বিলম্ব করলো না। পোষের দিকে তাকিয়ে আস্তে করে বুক থেকে সরালো। বেনিরা গুছিয়ে রাখলো পাশে, বুক পর্যন্ত ঢেকে দিয়ে নিজে পা টিপে টিপে বাথরুমে গিয়ে মুখ চোখ পরিষ্কার করলো সময় নিয়ে। এলোমেলো ভাবে থাকা তৌসিফ পছন্দ করে না, অথচ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষটাই পুরো এলোমেলো। ভাবতেই মুচকি হাসলো তৌসিফ। একদম বাবু সাহেব সেজে বের হলো। রনি বসার সোফায়। তৌসিফকে দেখে উঠে দাঁড়ালো। তৌসিফ ইশারায় না করলো। রনি বসে রইলো। ওর চোখ মুখ দেখেই মনে হচ্ছে ভালো কিছু হয়নি। তৌসিফ কপাল কুঁচকে ফেললো, সহসা প্রশ্ন করলো, মারা যাওয়ার মতো পরিস্থিতি হয়নি রনি? অবস্থা খুব খারাপ। নিজের মুখ দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিল ভাই। ভোরের দিকে জ্ঞান ফেরার পর আত্মহত্যার চেষ্টা করেছে, হাতের শিরা কেটে ফেলেছে। পাগলামি করছিল বিধায় ধরে রক্ত থামাতেও সময় লেগেছে। আর উফ, আটকে যেও না রনি। আর কি? তৌসিফের গলার স্বর বেশ ঠান্ডা। রনি নিচু গলায় বলল, ওর সাথে মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে। ধারণা করছি আমি। ডাক্তার কিছু বলেনি। ভুল ধারণা তোমার। ভাই আমি বললাম না ভুল ধারণা। যেখানে সে যেত সেখানকার আধিপত্যই নেই রনি। শাহরিয়ার ভাই ওসব করতে পারবে না। অসুস্থ সে। জি ভাই। ডাক্তার কি বলে জানিও আমাকে। এখন বাসায় যাও। সারা রাতে ধকল গিয়েছে তোমার। টনিকে হাসপাতালে পাঠিয়ে দাও। যদিও এসব আমার দায়িত্ব না। জি ভাই ভাই।
হ্যাঁ বলো। ভাবি যদি আবার ওখানে যায় আমি কি কিছু ছেলে পেলে চারপাশে দিয়ে রাখবো? ভাবিকে দেখলে জানিয়ে দেবে। তৌসিফ মুচকি হাসলো, বলল, তোমার ভাবি যেই দৌড়ানি খেয়েছে শিক্ষা হলে মনে হয় না আর যাবে। শিক্ষা হয়নি আমার। লাল গাড়ি দেখা হয়নি, ওটা দেখতে যাব। পেছন থেকে পৌষের কণ্ঠে তৌসিফ সহ রনি চমকালো। পোষকে দেখা যাচ্ছে না অথচ গলার স্বর স্পষ্ট। তৌসিফ চমকালো, ভরকালো, বউকে না ঘুমন্ত রেখে এলো, উঠলো কিভাবে, কতটুকুই বা শুনলো। শীতের রাতে তৌসিফ বাইরে গিয়েছে, তাও কিনা পৌষের সাথে গরম দেখিয়ে। একদম নীরব যুদ্ধ চলছে তাদের মাঝে। তৌসিফ কথা লুকায়, এই বিষয়টা পৌষ কোনোভাবেই মানতে পারছে না। মানতে পারার কথাও না। কেন মানবে সে? কি দায় তার? তার উপর পেখম গজিয়েছে আজ তার, উড়ে উড়ে গিয়েছে কোথাও। পোষ না করেছিল কিন্তু শোনেনি। পোষ পারলে আজ দড়ি দিয়ে বেঁধে রাখতো। তৌসিফ নামক পুরুষ জাতের উপর তার সামান্য সামান্য সন্দেহ আছে। সে জানে তার স্বামীর চরিত্র যথাযথ ঠিকঠাক আছে, কিন্তু বাইরের খবর তো আর পৌষ জানে না। রনি আর তৌসিফের কিছু কথাবার্তা তখন পৌষের কানে এসেছিল। একদমই বেখেয়ালি ভাবে শুনেছিল পৌষ। তাদের কথা কাটাই বাছাই করে সারাংশ দাঁড়ায় তৌসিফ কাউকে দেখতে যাবে। সেই দেখার মানুষটা মেয়ে, এটা পৌষ নিশ্চিত। কারণ রনি স্পষ্ট বলেছে মেয়েটা পাগলামি করছে। রনি যাওয়ার পর থেকে তাইপোষ আটকে রাখছিল তৌসিফকে। তৌসিফ আজ কথা শুনেনি, উল্টো চাপা ধমক দিয়েছে পৌষকে। ঠাটবাট পৌষ যতই দেখাক তৌসিফকে সে ভয় পায়। একথা পৌষের চাইতে ভালো আর কেই বা জানে। যতটুকু দৌড় পৌষের ঘুরে ফিরে তেরামি করা পর্যন্তই। তৌসিফের কথা না শুনলেও চরম পর্যায়ের বেয়াদবি পৌষ এখনো করেনি। আজ পোষ এক আজব কায়দা করলো, নিজের ওষুধগুলো খেলো না। পায়ের ব্যথা ভালো হয়নি। পোষ গতরাতের করা তৌসিফের ব্যান্ডেজটা টেনে টুনে খুললো। গজ কাপড়টা ছুঁড়ে ফেললো কোথাও, লাল রক্ত দেখা যাচ্ছে। পোষ কপাল কুঁচকে সেখানটায় তাকিয়ে রইল। তাকে তৌসিফ আদর করে সযত্নে লাগিয়ে দিয়েছিল এটা। তৌসিফ কথা শোনেনি, বিনিময়ে পোষ আদর রাখেনি, ফেলে দিয়েছে। এসব আদিক্ষেতার অভ্যাস নেই পৌষের। উল্টো বেশি হলে বদ হজম হয়। তৌসিফের অতিরিক্ত আদর যত্ন কবে জানি বদহজম হয়ে বেরিয়ে আসে গলা দিয়ে। ভাবা মাত্রই গলা জ্বলে ওঠে পৌষের। নিজের জখম হওয়া পায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় মনে হয় এটা এত বড় পৌষের পা না, এটা ছোট্ট একটা কচি হাড়ের পা, ছোট্ট চিকন একটা পা। সেই পায়ে কালো সুতা দিয়ে বেনি পাকিয়ে পরা নুপুরের মতো। এটা হেমু ভাই বানিয়ে দিয়েছে। সেজো চাচির পায়ের নুপুর দেখে ছোট্ট পোষ বায়না ধরেছিল তার নুপুর চাই। অমন ঝুনঝুন করা নূপুর। তার আবদার ধরার জন্য নির্দিষ্ট মানুষ ছিল না। যখন যাকে পেত আবদারটা করে নিত পোষ। তখনও ততটা জ্ঞান হয়নি যে বুঝবে এতিমদের আবদার মানায় না। পোষ আবদারটা করে বড় চাচার কাছে। বাড়ির একমাত্র মেয়ে তখন পোষ। বড় চাচা শার্টের কোনা ধরে টেনে টেনে বলেছিল, নূপুর কিনে দাও বড় আব্বু, আমি নূপুর পরবো। বড় চাচা বোধহয় হ্যাঁ বা না কিছুই একটা বলতেন, কিন্তু তার আগে বড় চাচি ধমকে ওঠেন, চওড়া গলায় বলেন, নূপুর দিয়ে কি করবি তুই? হারিয়ে যাবে, স্কুলে যা তাড়াতাড়ি। পোষ ছাড়ে না তার বড় আব্বুকে। শার্টের কোনা শক্ত করে ধরে জেদ দেখায়, নূপুর কিনে দাও, চলো আমরা যাই। বড় চাচি জোর করে শার্ট ছাড়ায়। বেনিগাথা চুলটায় টান পড়তে পোষ কেঁদে ওঠে। ভীষণ ব্যথা পেয়েছিল সেদিন। চুলের ব্যথায় অবশ্য কারণ ভিন্ন ছিল। তাকে সেজো চাচি ছাদ থেকে আচারের বয়ম আনতে বলেছিল। ছোট হাতে বয়ম আটেনি, বয়ম সহ পোষ পিছলে পড়েছিল। ছোট্ট পায়ে ভীষণ আঘাত পেয়েছিল, সাথে লেগেছিল মাথার পেছনে। সেদিন তার পায়ে মাথায় এমন সাদা গজ দিয়ে কেউ পেঁচায়নি। ডাক্তার ডাকেনি। বড় চাচি বিরক্ত হয়ে ঠান্ডা পানি দিয়ে মাথা আর পা ধুয়ে দেন। সেজো চাচি তার আচারের শোকে যা তা বলে গালিগালাজ করলেন। পাশেই ছিলেন পৌষের সেজো আব্বু। নীরবেই স্ত্রীর কথাগুলো শুনে গেলেন। একটা বারও সতর্ক করলেন না যাতে তার মৃত ভাই ভাবি তুলে গালিগালাজ না করা হয়। জ্বর আসার আগেই প্যারাসিটামল খাইয়ে দেন, না হয় এই ঝামেলার জ্বর আসলে কে রাতের ঘুম হারাম করবে। তবে জ্বর কিন্তু এলো। পৌষ জ্বরেও ভুগলো। হেমুভাই তখন শিওরে বসেছিল। পৌষের স্পষ্ট মনে আছে, পৌষের চুলে হাত বুলিয়ে হেমন্ত বলেছিল, ভাই তোকে সোনা দিয়ে নূপুর বানিয়ে দিব একদিন। সত্যি, তিন শক্তি। অথচ হেমন্ত যখন কালো সুতা দিয়ে বেনি পাকিয়ে পৌষের পায়ে পরিয়ে দিল, তখন তো পৌষ খুশিতে আটখানা হয়ে গেছে। ভাইয়ের পিঠ জড়িয়ে কাঁধে চড়ে গেল। হেমন্ত যখন ওই দাঁড়াতে নিবে ওকে নিয়ে, তখনই বিশ্রী বাক্য শুনতে পেল সেজো চাচির মুখ থেকে। পৌষ তখন অর্থ বুঝতো না, পরে বুঝেছে। ধীরে ধীরে হেমন্তর থেকে দূর হয়েছে, হাত পর্যন্ত ধরা বারণ।
ওই শুধু মাথায় হাত রাখতো হেমন্ত। অথচ পৌষের তো কেউ ছিল না জড়িয়ে নেওয়ার। 10 টাকার এই নূপুর পোষকে কিনে দিয়ে কি বুঝ দেওয়া যেত না? ফোঁস কি সোনা তখন আদৌ চিনতো? না, না তো। পোষ চিনতো না। পোষ কত মানুষ চিনলো। যবে থেকে মানুষ চিনতে শুরু করলো, পোষ তবে থেকেই শব্দ হারিয়ে গেল। বড় আব্বু বড় চাচা হয়ে গেলেন, বড় আম্মু বড় চাচি হয়ে গেল। পোষকে সবাই খুব জোর দিয়ে বুঝিয়েছিল তার জন্য আবদার নিষেধ, সে এতিম। পোষও বুঝেছিল, একটু বোধহয় বেশিই বুঝেছিল। কি করছো পোষরা? সামির চাচার 4টা গরু ছিল। একটা গরু একবার বাচ্চা দিল। চাচা খুশি হলেন। পরের বাছুরটা মরে গেল। বলুন তো কয়টা গরু আছে তাহলে? তৌসিফ প্রশ্নে ডুবে গেল। একটু ভেবে বলল, 4টাই রইল। হয়নি হয়নি, 5টা রইল। একটা তো মরে গেল, তাতে কি? আমি কি বলেছি ওকে কবর দিয়েছে? তৌসিফ নিজের উপর বিরক্ত হলো। সহজ কথাটাও ধরতে পারল না। পরক্ষণে কপাল কুঁচকালো। সে মাত্রই ফিরেছে আর তার বউ কিনা তাকে এমন ফালতু প্রশ্ন করেছে। তৌসিফ সোজা বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, মাঝরাত হয়ে এলো, তোমার খাওয়া হয়েছে পোষাক? না হলে আমার জন্য কিছু নিয়ে এসো। খেয়ে আসিনি। না তো, তুমি না এই সময় খাও? খাওয়া শেষ? না। তৌসিফ চোখে হেসে চলে গেল। পোষ সোজা হয়ে দাঁড়িয়ে যেতেই পায়ে চাপ পড়লো। ব্যথা লাগলো, তবে পৌষের ভালো লাগলো। ছোট থেকেই কষ্ট পেলে নিজেকে আঘাত করে নিত পোষ। এতে নিজের ব্যথায় কষ্টের কথা ভুলে যেত। আজ অবশ্য কষ্ট নেই, কিন্তু চাপা ক্ষোভ আছে তৌসিফের প্রতি, যার বহিঃপ্রকাশ এভাবে ঘটাচ্ছে পোষ। তৌসিফের জন্য ডিম সেদ্ধ আর কেক নিয়ে ফিরে আসে পোষ। সাইড টেবিলে দিয়ে পানি ঢালতে ঢালতে বলল, খেয়ে আমাকে ডাক দিবেন, আমি রেখে আসবো। তৌসিফ মুখ মুছে বসলো। প্রশ্নাত্মক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি খাবে না? না। আজ ক্ষুধা নেই? না। তৌসিফ ডিমটা খেয়ে পানি খেতে খেতে বলল, হঠাৎ কি হলো? আমার তোতা পাখি ডাকে না কেন? আপনার তোতার থোতা ভেঙে গিয়েছে। তৌসিফ হাসছে। পাতলা ঠোঁট দুটো সামান্য নাড়ে তাতে। পোষ প্লেট রেখে আসা মাত্রই দেখলো তৌসিফ সাইড টেবিলে কিছু নড়ছে। পোষকে দেখে জিজ্ঞেস করলো, তুমি মেডিসিন নাওনি? ওসব হাবিজাবি খাই না আমি। বলতে বলতে বিছানায় ওঠে পোষ। শুতে নিলে তৌসিফ হঠাৎ ওর প্লাজো টেনে তোলে। হাঁটু দেখে। যা যতটুকু বুঝার বোঝে সে। আহত কণ্ঠে বলে, এর মানে রাতে খাওনি? কিছুক্ষণ নীরবে কাটিয়ে তৌসিফ প্রশ্ন করে, এসবের কারণ? আমাকে না জানিয়ে আবার কোন মেয়ে দেখতে গিয়েছিলেন? দাদার পরম্পরা রক্ষা করতে যাননি নিশ্চিত? তাহলে বলুন কোথায় গিয়েছিলেন? সামান্য কারণে তুমি এত জেদ দেখালে? আমি তো খুব ঠান্ডা আছি, ছুঁড়ে দেখুন, হাত পা ঠান্ডা। নিজেকে কষ্ট দিতে ভালোবাসো তুমি? না। এতে অন্যের কষ্ট গায়ে লাগে না? আমার আর আমার আমার যে লাগছে, তার কি হবে প্রসাদ? নিজেকে কত কষ্ট দিয়ে আমাকে কতটা পোড়াচ্ছ, তুমি কি টের পাচ্ছ? পোষ শুয়ে নাক পর্যন্ত কম্বল টেনে নেয়। তৌসিফ ঠায় বসে থাকে। একসময় অস্থির হয়ে বলে, এত অল্প সময়ে তুমি আর কি জানতে চাও প্রসাদ? আমি তো বলেছি তোমাকে, আর কি বলবো? ওই মেয়েটার সোহা ছিল প্রসাদ। ওর অবস্থা ভালো না। দেখতে যাওয়াটা আমার দায়িত্ব বই কিছুই না। কথাটা শুনে একলাপে উঠে বসে পোষ। ফটাফট জিজ্ঞেস করে, ওই যে মেয়েটা নিজেকে আপনার প্রেমিকা দাবি করলো, সে? তার সাথে কিসের খাতির আপনার? কোন রঙ্গলীলা দেখছেন দেখাচ্ছেন কোন রঙ্গলীলা দেখাচ্ছেন আমাকে? গত কয়েকদিন পোষ বের হতে পারেনি। পারেনি বললে অবশ্য ভুল হবে। তৌসিফ বের হতে দেয়নি। তার ভাষ্যমতে পোষ অসুস্থ, অথচ পোষের এসব গায়ে লাগছে না। তার স্বাভাবিকতা দেখে উল্টো যেন তৌসিফ চমকে যাচ্ছে মাঝে মধ্যে। আজ পোষের পরীক্ষা আছে। পড়াশোনা তার ভেসে যে কোন গঙ্গায় যাচ্ছে তা এদিক ওদিক খুঁজেও পাচ্ছে না পোষ। বিয়ের বয়স বাড়তে বাড়তে পোষ পুরাতন হয়ে যাচ্ছে, তবুও সামলে উঠতে পারছে না ও। তাই ভাত চলে যাচ্ছে। আরো আগে যাওয়ার কথা থাকলেও পোষের কারণে টিকিট পিছিয়েছে। তৌসিফ নিজেও অনুরোধ করে বলেছিল যাতে থেকে যায়, কারণ হিসেবে দাঁড় করিয়েছে পোষকে। পোষ চোখ দুটো সোজা সোজা করে শুধু দেখেছে, কিছুই বলেনি। তৌসিফ নিজে যতটুকু দেখে দুঃখে রাখে তাই তো সামলে উঠতে পারে না। পোষ তার উপর কিনা আরেকজনকে থাকতে বলে তার বউ দেখার জন্য। সকাল সকাল নাস্তা খেয়ে চলে যাবে তাইফা। তৌসিফ এবার এয়ারপোর্টে দিতে যাবে। পোষ শুনেছে তুরাগো যাচ্ছে। নিজের পরীক্ষা থাকায় পোষ যথেষ্ট তাড়াতাড়ি উঠেছে। নাস্তা বানিয়ে নিজেও একটু পড়া পড়া নিয়ে বসবে। কাল রাতে দেখেছিল একটু। তাকিটুকি করে লেখা যাবে, তবে নিজেরও তো মেধায় কিছুটা থাকা প্রয়োজন। কড়াইতে থাকা মশলার ঝাঁজ নাকে ঠেকতে পোষ আলু দিয়ে দিল। নেড়ে চেড়ে পানি ঢালতে ঢালতে বলল, খালা, রুটিগুলো ভাজতে পারবেন?
এখনোই করছি মামি। পোষ মাথা নেড়ে হাসলো, নিজে ব্যস্ত হাতে পাশের চুলায় থাকা সুজির হালুয়া নাড়তে নাড়তে বলল, এটা বেড়ে দিচ্ছি, আপনারা কি হালুয়া খান না খালা? বুয়া হাসতে হাসতে উত্তরে বললেন, মামা তো মিষ্টি কিছু কখনো খায় না, আমরাও তাই রান্না করি না। পোষ মনে মনে মুখ ভেঙ্গালো, এমন বিরাট পেঁচানো বংশে মিষ্টি খাবে কিভাবে? প্যাঁচ দিয়েই তো খেয়েই তারা কুল পায় না। 11 দাদি যে দাদা কিভাবে সামলাতো তাই তো বুঝে আসে না তার। বাটিতে হালুয়া বেড়ে পোষ নিজেই টেবিলে রেখে আসলো। বুয়া রুটি ভাজা শেষ করতে করতে পোষ গরুর ঝোল বেড়ে রেখে এসে ঘি দিয়ে পরোটা কয়েকটা ভেজে নিল। আপা চলে যাবে তাই খুব সামান্য কিছু রান্না করেছে পোষ। চায়ের পানি বসিয়ে বুয়াকে দেখতে বলে ভিতরে গেল পোষ। উদ্দেশ্য তৌসিফকে ডাকা। দুই ভাই বোন গল্প করছে ভোর থেকে। পোষ দরজায় দাঁড়িয়ে ডাক দিতে তায়েফা ডাকলো, হাত বাড়িয়ে ডেকে বলল, এদিকে আয় তো শোনা। পোষ কিছুটা আস্তে হাঁটে, হাঁটুতে টান লাগে না হয়। তৌসিফ আর চোখে দেখে তার বউ না হলে নিশ্চিত পোষ বাদর হতো, গাছে গাছে লাফাতো, মাঝে মধ্যে ঝুলে থাকতো। মন চাইলে শয়তানি করতো, কথাটা মনে ভাবলেও মুখে আনার সাহস দেখালো না তৌসিফ। এমনিতে বউকে ভালোবেসে ফেলেছে সে, বিনিময়ে বউ ভালোবাসছে না। এত ভাবে তৌসিফ পোষের বশ্যতা স্বীকার করেছে, তবুও পাথর মনা পোষ মানছেই না। ওকে ঠিক কিভাবে ভালোবাসা দরকার তৌসিফ সেটাও বুঝতে পারছে না। বাচ্চা কাচ্চার দাবি নিয়ে গেলেও ফিরিয়ে দেয় না, কিছুই না করে না, অথচ তৌসিফ ভালোবাসাহীন ভালোবাসার অস্তিত্ব কল্পনা করছে না। তার আগে পৌষের ভালোবাসা চাই, প্রেমসুধা পানে নিজের মৃত্যু চাই, তবুও তার পৌষের হৃদয় জুড়ে জায়গা চাই, পাঁজরের ভাঁজে ভাঁজে নিজের নাম চাই। এতটা গভীরভাবে তৌসিফ কখনো কাউকে ধারণ করেনি, কিন্তু পোষকে করেছে। বিনিময়ে সেও চাচ্ছে পোষ ঠিক তেমন ভাবে তৌসিফকে ধারণ করুক নিজের মাঝে। আপাকে এতক্ষণ যাবৎ তৌসিফ বোঝাতে পারেনি তেমন কিছু। তাইফা আকার ইঙ্গিতে তৌসিফকে বোঝাতে চাইছিল এতক্ষণ অনেক কিছু, কিন্তু পোষকে দেখে তার আকার ইঙ্গিত হাওয়া হয়েছে, মুখের জোর বেড়েছে। পোষের হাত ধরে তাইফা হাসি মুখে কিছুটা দুঃখী করে আফসোসের স্বরে বলতে লাগলো, তোদের সংসারটা যাতে আবার ফিরে এসে পরিপূর্ণ পাই আমি। তোষুকে এতক্ষণ বলেছি, এখন তোকেও বলছি, আজকাল নানান সমস্যা হয়, বেশি সময় নিস না সোনা। পড়াশোনা শেষ হবে একদিন, ঘুরতে পারবি সারা জীবন। এখন বাচ্চা কাচ্চা নিয়ে নিলে মাথায় আর ঝামেলা থাকবে না, ওদের নিয়ে দিন কেটে যাবে। আমাকে শুধু জানাবি, দেখবি তোকে মুখে তুলে খাইয়ে দিবে আপা। 3-4টা বাচ্চা কাচ্চা থাকলে সংসারে আর কি লাগে বল? বাচ্চা কাচ্চা হলো সংসারের আলো, এরা বাদে কি আর সংসার হয়? দুইজন একসাথে ঘুরতে যা কোথাও, তোদের তো কোথাও যাওয়া হলো না। তাইভার কথা শুরু আর শেষ বাচ্চা দিয়েই হয়েছে। পৌষের জায়গায় অন্য মেয়ে থাকলে এতক্ষণে লজ্জায় কোনো এক রং ধারণ করত, কিন্তু পোষ তো পোষ। সে তাইফার হাত ধরে টানতে টানতে বলল, বাচ্চা হবে না আপা, আগে খেতে আসুন, 3-4-এ 12টা নেব নে। তাইফাকে নিয়ে যেতে যেতে বলেছে পোষ। এদিকে তৌসিফ চমকেছে, ক্ষুদ্র ঢোক গিলে আয়নায় নিজেকে দেখছে, চুলগুলো ঠিক করতে করতে বিড়বিড় করে বলছে, বাহ, 12টা! আমার তো সমস্যা নেই বউ রাজি থাকলে, আই এম স্টিল এ ইয়াং ম্যান। বলে একটু এদিক ওদিক দেখলো, না ঠিকই আছে, সুপুরুষ সে। নিজের প্রশংসায় খুশি হয়ে পকেটে হাত গুজে শটান হয়ে হাঁটা শুরু করলো তৌসিফ। আজ থেকে তার ভাবসাব বাড়বে একটু, 12 সন্তানের আব্বা যে সে। তৎকথা কথাটা ততটা হালকা না। ছানাপোনা নিয়ে যখন হাঁটবে তখন দেখতেই তো একটা গ্যাং মনে হবে। খেতে বসে তাইফা ভীষণ প্রশংসা করলো। তৌসিফকে হালুয়া দিল পোষ, ভেবেছিল খাবে না হয়তো, কিন্তু তৌসিফ চামচ দিয়ে মুখে দিতেই পোষ বেশ আগ্রহ নিয়ে তাকালো। তৌসিফ আরেক চামচ মুখে দিতেই পোষ একটা রুটি ভাঁজ করে তৌসিফের প্লেটে দিয়ে বলল, রুটি দিয়ে খান, আরেকটু দেই হালুয়া। তৌসিফ রুটি নিল না, পৌষের দিকে তাকিয়ে বলল, সুজির হালুয়া কে খায়? আমার ভালো লাগে না এটা, আজ তো একটু খেলাম। পোষ মুখটা ছোট করে রুটি তুলে নিল, ফের জিজ্ঞেস করলো, গরুর ঝোল দিয়েই তাহলে? তৌসিফ মানা করলো। পোষ কিছুটা দ্রুত পায়ে রান্নাঘরে গেল। তৌসিফের কফিটা মনোযোগ দিয়ে বানাতে বানাতে চায়ের কাপে চা ঢাললো। ট্রে নিয়ে যেতে যেতে কানে এলো তৌসিফের কণ্ঠস্বর, এগুলো কি রেঁধেছো? এত মশলা কেন? আর তুমি জানো না হালুয়া খাই না আমি, তাও আবার সুজির হালুয়া। মামি রেঁধেছেন মায়া। মামা, তুমি দেখবে না বুয়া, এসব খাওয়া যায় সকাল সকাল? পোষ একটু থামলো, আজ কি তাহলে ভালো হয়নি? তাড়াহুড়ায় এত রান্না করতে গিয়ে হয়তো মশলাপাতি বেশি দিয়ে ফেলেছে। ট্রে নিয়ে টেবিলে রেখে পোষ কফি এগিয়ে দিল। একটু ব্যস্ত কণ্ঠেই জিজ্ঞেস করলো, ডিম ভেজে দিই? অমলেট করে দিই একটা? প্রয়োজন নেই।
বলেই কফিতে চুমুক দিয়ে কপাল কুঁচকে তাকালো তৌসিফ। পোষ তাইফাকে চা দিয়ে তৌসিফকে বলল, কিছু হয়েছে? কফিটা এমন কেন পোষরাত? তুমি চিনি দিয়েছো? পোষ জিভ কাটলো, মনোযোগ দিয়ে বানাতে গিয়ে ভুলে চিনি দিয়ে দিয়েছে। তৌসিফ ওই কফিটা আর ধরলই না। পোষ আরেকটা বানাতে যাবে তার আগে তৌসিফ বেশ গম্ভীর কণ্ঠে বলল, বুয়া একটা কফি নিয়ে এসো। পোষ জানে না কিন্তু তার হঠাৎই বুকটা ধক ধক করছে। ছটফট করে উঠে বলল, আমিই তো পারবো। তাড়াহুড়ায় আজ সব নষ্ট করছো। এখনো তাড়াহুড়াই করছো। তার চাইতে রুমে যাও, আগে পড়ো, ঠান্ডা হয়ে এরপর বাকি সব করো। না আসলে শান্ত হও পোশাক, যাও পড়তে বসো। তাইফা আটকালো, বলে উঠলো, এখন কোথায় যাবেও? পরীক্ষা আছে আজ, সকাল থেকে তাড়াহুড়া দেখাচ্ছে। রাত হলেই চোর ধরে বসে বসে সারা রাত অকাজ করে, সকালে দুনিয়াবি কাজ করে। কাজ তার। পোষ চলে যেতে নিয়েও গেল না, সামান্য অপরাধবোধ কাজ করলো তার মাঝে। তার জন্য তৌসিফ ঠিক মতো নাস্তা খেতে পারলো না। বিষয়টা তার একদমই ভালো লাগলো না। তৌসিফের বলা কথাগুলো গায়ে না মেখে পুনরায় বলে উঠলো, ওটস দিয়ে আপনাকে 2 মিনিট লাগবে। তোমাকে যেতে বলেছি পোশরাত, আবারও 2 মিনিটে তুমি তাড়াহুড়োই করবে। পরপর এতগুলো প্রত্যাখ্যান পেয়ে পৌষের মন সামান্য হতে চাইলো। এই প্রথম এমন হতে চাইলো। তৌসিফ বলেই কি তাহলে মন খারাপ হতে চাইছে? পোষ জানে না, কিন্তু তার খারাপ লাগতে চাইছে। নিজেকে খারাপ লাগাতে অনুমতি দিল না পোষ। মুহূর্তেই মন খারাপকে মেজাজে খারাপে পরিণত করে নিল। কারোর জন্য পোষ কেন মন খারাপ করবে? এসব মন খারাপের ধার পোষ ধারে না। ওসব অস্বামীর প্রশংসার 2 পয়সা দামও পোষ দিবে না। চোখ দুটোয় রাগী ভাব ফুটিয়ে প্রস্থান করলো সেখান থেকে। ওকে যেতে দেখে তৌসিফ বুয়াকে বলল, ওর নাস্তা দিয়ে আসো রুমে। গোয়া যেতে তাইফা ধমকালো তৌসিফকে, একদিন এদিক ওদিক হতেই পারে, তাই বলে তুই ধমকাবি? আমি ধমকেছি? তৌসিফ অবাক হলো। তাইফা রাগ হয়ে গেল, বলল, সেই ভোর থেকে এগুলো রান্না করেছে, সব সময় এত মজা করে রাধে, আজ না হয় একটু এদিক ওদিক হয়েছে। সেটা বলতে হবে কেন? বউ বিষ দিলেও সেটা হাসি মুখে পান করতে হয়। সংসারে অশান্তি করবি না টুসু, আমার চাইতে খারাপ হবে না কেউ। তৌসিফ বোনের হাত তুলে চুমু খেলো, নরম স্বরে বলল, ওর পড়া আছে আপা, এখন না পাঠালে তুমি না যাওয়া অবধি কাজই পড়বে না। তাড়াহুড়ো করছে কিন্তু পড়তে পারছে কোথায়? একটু পড়ুক, পা শান্ত থাকুক। ওর কি ব্যথা লাগে না আপা? আমি তো অবাক হই ওকে দেখে। তাইফা দীর্ঘশ্বাস ফেললো, শুধু বলল, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বিদায় বেলায় তাহেপা পোষকে বেশ খানিকটা সময় বুকে নিয়ে রাখলো। পোষ ওভাবেই রইলো। একবার বেশ বাচ্চামো স্বরে বলল, না গেলে হয় না আপা? আপা আবার আসবো সোনা। কবে? গেলামই না আর তুই ফেরার কথা বলছিস? তৌসিফ তাড়া দিল, সবাই নিচ পর্যন্ত এলো ওদের এগিয়ে দিতে। পোষ হাত নেড়ে বিদায় জানালো। তাকে আদর করার মতো একজন মানুষ চলে যাচ্ছে বহু দূর। সারাদিন পর তৌসিফ বাসায় ফিরেছে। এসেছে থেকে বাসার পরিবেশে শীতলতা লক্ষ্য করেছে সে। এই শীতলতার মাঝেই কেমন এক উষ্ণতা, গরম গরম ভাব। আজ কপালে পানিও জোটেনি তার, শার্ট খুলতে পোষ আসেনি। কোথায় কি করছে তৌসিফ জানে না। নিজেই জুতা মোজা খুলে রাখতে হলো তার, অথচ এগুলো পোষ করে। বেশ খানিকটা সময় অপেক্ষা করে যখন বউ এলো না, তখন তৌসিফ বাথরুমে ঢুকলো। কি করছেন আপনি, হ্যাঁ? পৌষের কণ্ঠে তৌসিফ ঘুরে দাঁড়ালো, সারা মুখে তার কালো চারকোল মাস্ক লাগানো। শুকাতে শুরু করেছে বিধায় তৌসিফ কথার উত্তর দিতে পারল না। এখন কথা বললেই টান লাগবে ত্বকে, ফলস্বরূপ ত্বক নষ্ট হবে, চামড়া ঘুচে যাবে। তৌসিফ এই অনাচার হতে দিবে কোনোভাবেই না। পোষ ধৈর্য ধরার মেয়ে না। এক হাতে থাকা চামচ নিয়ে বাথরুমে ঢুকে গেল। তৌসিফের বিরাট বাড়ির বাথরুমটাও বিরাট। এক পাশে তৌসিফ তালুকদার রূপচর্চা করে, অপর পাশে গোসলের জায়গা কাজ দিয়ে আলাদা করা। পোষ খেকিয়ে উঠল, মুখে কচু গাছ ঢুকেছে, হ্যাঁ? সংসারের 14টা কাজ আমার, এদিকে মহাশয় জাদু সোনা সেজে দাঁড়িয়ে আছে সং হয়ে। তৌসিফ আকার ইঙ্গিতে বোঝাতে চাইলো, কিন্তু পোষ বুঝলো না। রেগে হিসিয়ে বলল, কি কি এমন আকার ইঙ্গিত দেখাচ্ছেন কেন, হ্যাঁ? আমি কি বয়রা নাকি আপনি বোবা? এখন ওই ঝোল মুখে দিয়ে বলুন লবণ ঠিক আছে কিনা। তৌসিফ ভরকে গেল, এখানে কিভাবে ঝোল চেখে দেখবে ও? পৌষের সাথে পেরে উঠতে কিছু বলার বা করার আগে আচমকা তৌসিফের চোয়াল চেপে চামচটা একদম ঠোঁটের ফাঁক ঢুকিয়ে দিল। না চাইতেও তৌসিফের জিহ্বায় স্বাদ লাগলো, মাথা নাড়লো। পোষ চোয়াল ছেড়ে হাত ধুতে ধুতে বলল, কালা কুত্তা লাগিয়ে রেখেছে মুখে, যত সব জ্বালা আমার। পোষ ধূপধাপ করে চলে গেল। পেছনে আহাম্মক বনে দাঁড়িয়ে রইল তৌসিফ।
বউ আজ মহাখ্যাপা, দোষটাও তৌসিফের। এটা তো তৌসিফ জানে, মানেও, স্বীকারও করে। তাই বলে বউ তাকে এভাবে বাথরুমে ঝোল চাকাবে? এবারে তার স্কিন কেয়ার নষ্ট করে দিবে। দুবাইয়ের চারকোল মাস্ক এটা, মাত্র 3 বার লাগিয়েছে তৌসিফ। কাছের এক বন্ধুকে দিয়ে স্পেশাল ভাবে অর্ডার দিয়ে আনিয়েছিল। আয়নায় তাকালো তৌসিফ, একবার গালের দুপাশ থেকে খাবলে মাস্ক তুলেছে তার বউ। মনক্ষুণ্ণ হয়ে খালি জায়গাগুলো পূরণ করে তৌসিফ আর ভাবতে থাকে, খালি গাল না হয় পূরণ করলাম, কিন্তু আমার বউয়ের যে শক্ত মন, সেটা কিভাবে নরম করব? আজ তো বোধহয় ছুতেও দেবে না। কেন যে সকাল সকাল অকাজ করেছিলাম। পরীক্ষায় বের হওয়ার পরপরই পোষ আদিত্যকে খুঁজতে লাগলো। তার এই মুহূর্তে আদিত্যকে প্রয়োজন। আরেকবার একটু বাগান বাড়ি যেতে হবে। লাল গাড়িটা দেখা বাকি, তার চাইতে বড় একটা আকর্ষণও এখন নতুন করে জন্ম নিয়েছে পৌষের মনে। সেই দরজা, কারুকার্য শোভিত অমন দরজা পৌষের চোখ কখনো দেখেনি। শুধু দেখেনি বললে ভুল হবে, কখনো কোনো দরজার প্রতি এতটা করুণ ভাবে আকৃষ্টও হয়নি। তৌসিফ সরাসরি না করেছে, এবার ধরা পড়লে যে ভয়ঙ্কর রকমের শাস্তি পাবে তা পোষ নিজেও জানে। তাই পাপাও নেই, সুতরাং পোষ পুরোপুরি একা হয়ে আছে। সঙ্গী হিসেবে আদিত্য থাকলে ধরা পড়লে অন্তত ভুলচুক সমানভাবে মিলেমিশে ভাগ করা যাবে। ভাগে যোগে শাস্তি কমবে। এবার অবশ্য পোষ ততটা ভয় পাবে না, শুধু যাবে আর গাড়ি দেখে ওই খুলে একটু ভেতরে ঢুকে আসবে। প্রশ্ন করতে বসলে পৌষের মুখ ব্যথা হয়ে যাচ্ছে, অথচ উত্তর মিলছে না। নিজেকে তৌসিফের প্রেমিকা দাবি করা সোহা নামের মেয়েটাই বা কেন হাসপাতালে? সেদিন অমন শীতের রাতেই বা কেন তহমিনা তৌসিফের বুকে ছিল? সেই ঘাট পাড়ে তাদের কিসের কাজ? রনির বলা টুকটাক কথা তো পৌষের কান অব্দি এসেছে। সেখান থেকে নতুন ভাবে কৌতূহল জাগ্রত হয়েছে পৌষের মনে। ভাবনা চিন্তার সংসারে মন বসছে না তার। অস্বামী তৌসিফ তালুকদার যেভাবে গতকাল অপমানটা করেছে, পোষ তা মনে রাখবে, উচিত শিক্ষা দিয়ে ছাড়বে একটা। কথাটা ভাবতে ভাবতে বিরক্তিতে মুখ কুঁচকে করিডোর পেরিয়ে ফোন করলো আদিত্যকে। 2 বার রিং হতেই কল কেটেছে আদিত্য। পোষ তীক্ষ্ণ মেজাজে আবারও কল দিবে তার আগেই গায়ে হালকা ধাক্কা লাগলো কারো সাথে। ততটা গায়ে মাখে না পোষ, আস্তে আস্তে হেঁটে এগিয়ে যায় সামনের দিকে। তখন ওই পেছন থেকে ডাক আসে, পোষ, এই যে। পোষ দাঁড়াও। নিজের নাম এক পুরুষের কণ্ঠে শোনা মাত্র থামে পোষ, পেছনে ফিরে দেখে পুরুষ নামের অপুরুষ দাঁড়িয়ে আছে, রাদীপ শিকদার। পোষকে দেখেই হাসে, এগিয়ে আসে 2 কদম। পৌষের চোয়াল শক্ত হয় তাতে। রাদীপ নিজ থেকেই হাল হকিকত জিজ্ঞেস করে বলে, কেমন আছো তুমি? পায়ে নাকি ব্যথা পেয়েছো? এখন ঠিক আছো? সরু চোখে তাকিয়ে আছে পোষ, থমথমে সেই মুখ। চোখের দৃষ্টি দেখে রাদীপের মতো ছেলেটা সামান্য হকচকায়। নিজ থেকে একটু হেসে বলে, পরীক্ষা কেমন হলো? তুমি তো এখন রেগুলার আসো না, তাতে আপনার কি? মুখের উপর এভাবে বলায় রাদীপ কথা খুঁজে পেল না, তবুও বলল, ভার্সিটির মানুষজনের একটু খোঁজ খবর রাখতে হয় তো রাখুন। আমাকে বলছেন কেন? আপনার মাথায় কি মার্কা মারা আছে? বলে পা ঘুরালো পোষ। এখানে রাদীপের সামনে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। ওর চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাদীপ। ঠোঁটে ঠোঁট চেপে রাখলো কিছুক্ষণ। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে মুখে গুঁজলো। আগুন দিতে দিতে বিড়বিড় করে বলল, তোমাকে আমার লাগবে পোষ। তাদের সাথে বন্ধুরা এসে দাঁড়িয়েছে সাথে। রাদীপ বাতাসে বিষাক্ত ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আজ থেকে পোষকে ভাবি ডাকবি। শীঘ্রই বিয়ে করব তাকে। মুহূর্তেই চমকালো সবাই। মুখ ফসকে একজন বলেই ফেললো, পোষ তো বিবাহিত শালা। রাদীপ হঠাৎ সামান্য হিংস্র হলো, বন্ধুর কলার চেপে কপালে টুকা দিয়ে বলল, তাতে কি? তালাক দিবে, আমি বিয়ে করব তাকে। ভাইকে বলেছি আমার মেয়ে পছন্দ হয়েছে, যে কোনো সময় নিকা করে নেব। রাদীপ কলার ছেড়ে হাঁটা ধরে, গুনগুন করে গান গায়। এমন ঝাঁঝালো মেয়েই তার পছন্দ, ভয় পায় না কাউ। পোষ খুঁজতে খুঁজতে আদিত্যকে পেল তার ক্লাসের বাইরে। পায়ে এখনো সামান্য ব্যথা, তবুও কিছুটা দ্রুততার সাথে হেঁটে এসে আদিত্যকে ল্যাং দিয়ে ফেলে দিল। একদম হুটহাট ঘটনায় আদিত্য সহ ওর সাথে দাঁড়ানো 2-4 জন আতঙ্কে ওঠে। ধরে আদিত্যকে দাঁড় করিয়ে দিতে আদিত্য পা ঝাড়তে ঝাড়তে ডাকে, আরে পুষি তুমি। চাচি আম্মা ডাকবে বাবা। তোমার পুষি যে কোন দিক দিয়ে বের করব আমি, তার ঠিক নেই। কখন থেকে ফোন করছি, তুলছিলি না কেন? আরে তোমার কাছেই আসছিলাম, তাই তুলিনি। টাকা বাঁচিয়ে দিলাম তোমার। পোষ একটু সন্তোষ প্রকাশ করলো, যাক তার সিমের টাকা বেঁচেছে। আদিত্যকে ইশারায় ডাকলো অন্যদিকে। পোষ চলে যেতেই একটা ছেলে বলল,
তুই ওর সাথে থাকিস কিভাবে ভাই? ধানি লঙ্কা একটা। আদিত্য কাঁধে ব্যাগ তুলে যেতে যেতে উত্তরে বলল, ওর উপর দেখলে এমনই লাগবে। একদিন সময় করে ওর ভেতর দেখার চেষ্টা করিস। আদিত্য চলে গেল। ছেলেটা বাকিদের দিকে তাকিয়ে বলল, পৌষের ভিতর দেখতে যাবেও? হেমন এমন লাথি মারবে 2 দিন কাতরাতে হবে। যেই মেয়ে। বাকি সবাই শব্দ করে হাসতে লাগলো। আসলে পৌষ একটা চিজ, মানুষকে সাত ঘাটের পানি খাইয়ে ছাড়ে। আদিত্য পৌষের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ব্যথা কমেছে? ব্যথা? সেটা আবার কি? পৌষের ব্যথা লাগে না। হ্যাঁ রে বাবা, আমার ভুল হয়েছে। নাস্তা করেছো? পোষ মাথা নাড়ে। আজ 8টায় পরীক্ষা ছিল, নাস্তা করা হয়নি তার। তৌসিফ ওর হাতে টাকা দিয়েছিল, খেয়ে ওষুধ খেতেও বলেছিল। পৌষের ওসব করতে মন চাইলো না। আদিত্য উঠে দাঁড়ালো, বলল, চলো ক্যান্টিনে যাই, আমার খুব ক্ষুধা লেগেছে। পোষ না করে না। দুজন খেতে বসে। পোষকে এদিক ওদিক তাকিয়ে আদিত্যকে ডাকে, আদি। হ্যাঁ বলো পুষি। আজ আমাদের এক জায়গায় যেতে হবে, বিকালে। বাড়ির নিচে থাকবে। মুখে থাকা রুটি আদিত্য গিলতে পারে না। পোষ পানি এগিয়ে দিল। আদিত্য 2 ঢোক গেলে ভীতু স্বরে বলল, বাগান বাড়ি? হু। আবার কেন? গাড়ি দেখা বাকি আর। আর পোষ একটু চুপ থাকলো, পরপরই বলল, আমার মনে একটা সন্দেহ আছে আদি। আমার মনে হয় ওই বাগান বাড়িতে কোনো চাপা বিষয় আছে। আমি টানা 2 দিন ওইদিকে রাতে মেয়ে যেতে দেখেছি, যেহেতু ওই বাগান বাড়িতে। আস্তে চুপ। আদিত্যর ভয় দেখে পোষের সন্দেহ গাঢ় হলো। পোষ সরাসরি জিজ্ঞেস করলো, আমি যাকে দেখেছিলাম সেটা শাহরিয়ার তালুকদার, তাই না? আদিত্য মাথা নাড়ে। পোষ অবাক হয় না। ও জানতো ওটা শাহরিয়ারই হবে। এদের ভাইদের চেহারা অদ্ভুত কিছু মিল আছে। শাহরিয়ারের ওই দাড়িযুক্ত বড় বড় চুলের মাঝেও চোখ দুটো তৌসিফের মতো। তৌসিফের চোখ দুটো সম্রাটের মতো। ছবিতে সম্রাটের চোখ পোষ খুব ভালোভাবে অবলোকন করেছে। 1-2 দিনের না, বরং বিরাট এক সময় পোষ তাকে নিয়ে জল্পনা কল্পনা করত। তার জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকীতে এলাকা জুড়ে যখন পোস্টার লাগানো হতো, তখন পোষ মনোযোগ দিয়ে দেখতো। নায়ক চেহারাটা টানতো তাকে, সাথে আকর্ষণ করতো তার গুণবালী। ঠিক সিনেমার যেই নায়ক ছিল সম্রাট, যে নিজের আগে জনগণের কথা ভাবতো। কতই না তোয়ালে ছিল সে, যার দরুন আজও এলাকার মানুষ তাকে ভোলেনি। তোমার ওখানে যাওয়া ঠিক হবে না পুষি, মেজো চাচ্চু খুব রাগ করবে। তোমার চাচ্চু আজ বাসায় নেই, ফিরতে ফিরতে রাত হবে। আমরা যাব নির্দিষ্ট একটা কক্ষে। মানে? আমি সেদিন শাহরিয়ার তালুকদার থাকার পাশের একটা দরজা দেখেছি। অনেক উঁচু দেখতে দরজা, ভীষণ সুন্দর। আদিত্য মাথা নাড়লো, বলল, ওই দরজার চাবি আছে? পোষ কপাল কুঁচকালো, বলল, তুমি জানো কিভাবে চাবি লাগবে? জানি কোনো একভাবে। তহমিনা ফুপুর কাছে চাবি থাকে। আমি যে সেদিন যখন গেলাম তখন মনে হয়েছে তালাবদ্ধ না, হয়তো খোলা। আমরা একবার যেয়ে দেখতে পারি। আদিত্য না করতে পারলো না, শুধু বলতো, নিজের সাথে সাথে আমার পাটাও খাবে তুমি। পোষ হাসলো, ব্যাগ থেকে টাকা বের করে বলল, বিল আজকেরটা আমার তরফ থেকে। বাসায় ফিরে পোষ আর দেরি করলো না। দুপুরে খেয়ে উঠতেই তৌসিফ ফোন দিল। পোষ প্রথমে খুব সামান্য ভয় পেলেও বলল, কোথায় আছেন? জ্যামে আটকে আছি হানি। তুমি খেয়েছো? পরীক্ষা কেমন হয়েছে? খেয়েছি। খুব ভালো হয়নি। আপনি দুপুরে খেয়েছেন? এখন খাবো। একটু রেস্ট নিয়ে রওনা দেব। তুমি একা ভয় পেলে মিনুকে নিয়ে বসো রুমে, আমি চলে আসবো। ঠিক আছে, সাবধানে আসবেন। কিছু আনবো আমার তোতা পাখির জন্য? তোতা পাখির বরকে নিয়ে সুস্থভাবে ফিরলেই হবে। তৌসিফ হাসলো। আরো কিছুটা সময় কথা বলে ফোন রাখলো। পোষ হাত ছেড়ে বাঁচলো যেন। কিছুক্ষণ ঘর জুড়ে পায়চারি করে আদিত্যকে ফোন দিয়ে নামতে বলল। নিজেও সুন্দর মতো মাথা ঢেকে বেরিয়ে গেল। আম গাছটার নিচে আজও গরু বাঁধা, ঘাস খাচ্ছে এগুলো। পোষ আর আদিত্য কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। পোষ কথার মাঝে জিজ্ঞেস করলো, আচ্ছা আদিত্য, শাহরিয়ার তালুকদার এমন অসুস্থ হলো কিভাবে? জানি না তো। আমি তার সম্পর্কে খুব কম জানি। উনি অসুস্থ হলে আমার জন্য ওনার নামে কেন প্রস্তাব পাঠানো হলো? আমার মাথা ছিঁড়ে যাচ্ছে এত প্রশ্নে। কিন্তু কথা তো আগায়নি, তাই না? মেজো চাচ্চুর জন্য বেঁচে গেলে পুষি। চাচ্চু না থাকলে তোমার বাসা থেকে শাহরিয়ার চাচ্চুর সাথে বিয়ে দিয়ে দিত। চলন্ত পা দুটো হঠাৎ থেমে গেল পৌষের। এখানে মাঝখান থেকে তৌসিফ ঢুকলো কিভাবে? পোষ অবাক চাহনি দিয়ে জিজ্ঞেস করলো, তোমার মেজো চাচু কিভাবে এলো মাঝে? আমি বলেছিলাম যাতে বিয়েটা ভেঙে দেয়। শাহরিয়ার তালুকদার তো বিয়ে করার মতো পুরুষ না আদি। তাকে যথেষ্ট পাগলাটে ভাবে দেখেছি আমি। আদর তো একটু থমকালো, বলল, কিন্তু তার সাথে তোমার বিয়ে দিয়ে দিত পুষি।
মেজো চাচু কিভাবে আটকেছে জানি না, কিন্তু তাহমিনা ফিপু তোমাকে সবার আগে শাহরিয়ার চাচুর জন্য পছন্দ করেছিল। পোষের গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল যেন। ওই পাগলের সাথে তার বিয়ে! বুকটায় হঠাৎই আঘাত লাগলো। কারণ জানে না পোষ, কিন্তু এতটুকু জানে তার জীবনের বড়সড় একটা জায়গা শুধুমাত্র তৌসিফের জন্য। ভালোবাসা থাকুক বা না থাকুক, পোষ তৌসিফকে ছাড়া কাউকে ভাবতে পারে না, কখনোই না। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে লোকটা তার সাথে। দুজনও পৌঁছাতেই পোষ দেখলো কাঁটাগুলো নেই। অবাক স্বরে বলল, কাঁটা সরালো কে? আদিত্যও মাথা নাড়ল। ও সেদিনের দেয়ালটায় গিয়ে নির্দিষ্ট ইটে ধাক্কা দিল সামান্য। ধীরে ধীরে দরজাটা খুলে গেল। আদিত্য বিস্মিত হয়ে মাথায় হাত দিল। ও মাই গড! চুপ, আস্তে। পুষি, এ তো পুরাই অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে, সামনে আরো আছে। ডকটেল লোহার সেই সিঁড়ি বেয়ে দুজন যখন এগিয়ে যাচ্ছিল, তখনই বিকট শব্দে পোষের ফোনটা বেজে উঠল। অন্ধকারে মৃদু হলদেতে আলো ভরকে গেল দুজন। আদিত্য বুকে থুতু দিয়ে বলল, কে? পোষ ঢোক গিলে বলে, আমার অস্বামী অসময়ে ফোন দিয়েছে। ভয় পেও না, তুলে স্বাভাবিকভাবে কথা বলো। পোষের মন মানে না। ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল, অতঃপর আবারও বেজে উঠল। ঢোক গিলে পোষ কানে তুলতে অতি ঠান্ডা স্বরে তৌসিফ জিজ্ঞেস করলো, কোথায় তুমি? মুখের উপর মিথ্যা বলল পোষ, এই তো ঘুমিয়েছিলাম। কথা বলতে দেরি হলো, কিন্তু তৌসিফের কণ্ঠ হিংস্র হতে সময় লাগলো না। কুত্তার বাচ্চা, এখনই বাসায় যা তুই। কথাটা এতটা উচ্চবাচ্য ছিল যা আদিত্য স্পষ্ট শুনলো। পৌষের পা জমে গেল সেখানে। আদিত্য তাড়াতাড়ি ইশারায় পোষকে নামতে বলল। তৌসিফ কথা না শেষ শুনে শেষবারে পোষকে ভীষণ ভাবে চমকে দিয়ে আরেকটা গালি দিল। গালিটা পৌষের জানে তালা লাগিয়ে দিল সেই ক্ষণে। তৌসিফের সেই কণ্ঠ তার মনে থাকবে। গালি দিয়ে সে ভীষণ কঠিন ভাবে আদেশ ছুড়ল, এখন ওই বাসায় না ঢুকলে তোর পা টেনে শরীর থেকে আলাদা করব আমি। ফোন কাটবি না, বের হ ওখান থেকে। পোষ আস্তে আস্তে আদিত্যের সাথে বেরিয়ে এলো। ওর কান সামান্য খাড়া হলো। উপর থেকে শব্দ আসছে খুব সামান্য, অথচ নীরবতার কারণে শোনা যাচ্ছে হালকা হালকা। এই শব্দ কিছুটা চেনা পৌষের কাছে, তবে খুব অল্প শব্দ বিধায় স্পষ্ট না। বুকটা হঠাৎ করে ধরফরিয়ে ওঠে পৌষের। বেরিয়ে আসতেই দেখে টনি সহ 4 থেকে 7 জন লোক দাঁড়ানো। রনি সবসময় তৌসিফের সাথে থাকে, তাহলে কি এরাই বলে দিয়েছে? তৌসিফ কি নজর রাখছে পৌষের উপর? নিঃশব্দে তারা পৌষ আর আদির পেছনে বাড়ির গ্যারেজ পর্যন্ত এলো। ফ্ল্যাটে পা রাখতেই তৌসিফ খট করে ফোন কেটে দিল। পৌষ বড় একটা শ্বাস ফেলে হড়বড়িয়ে আদিত্যকে বলল, এই আদি, শব্দ শুনেছো? ওখানে শব্দ হচ্ছিল, তুমি শুনেছো? আদি ধপ করে বসলো, মাথা চেপে ধরে বলল, আব্বু জানলে আমার পা ভেঙে দেবে পুষি, খুব বড় ভুল হয়ে গেল। রাখো ভুল আর ঠিক। আমার মনে হচ্ছে কিছু ঠিক নেই, আমাদের লুকিয়ে সেখানে যাওয়া উচিত। রাত তখন আনুমানিক 11টা বেজে 27। তালুকদার বাড়ির মেন গেট খোলা হয়েছে। তৌসিফের গাড়ি ঢুকছে গ্যারেজে। সারাদিনের ক্লান্ত ভাব তার মাঝে নেই। সিনা টান টান করে হেঁটে সরাসরি গ্যারেজের পাশে করা অফিসে ঢুকে গটগট পায়। অমসৃণ মেঝেতে জোরালো ঘর্ষণের শব্দ তুলে এগিয়ে যায় তৌসিফ। তার আসার পূর্বেই অনেকে উপস্থিত এখানে। রোজই দিনের শেষে সময়টুকু নানার কাজের হিসেব নিকাশ এখানে তৌসিফ করে। আজ তুরাককে এ সময়ে এখানে দেখে সামান্য কপালে ভাঁজ পড়লেও কোনরূপ বাক্য ব্যয় না করেই তৌসিফ নিজের সেই লাক্সারি বস চেয়ারে বসে। টনি ততক্ষণে পানির গ্লাস এনে রেখেছে টেবিলে। রনি ঠায় দাঁড়িয়ে তৌসিফের পাশে। তৌসিফ ইশারায় বসতে বলে রনিকে। তার সাথে সারাদিন ছেলেটাও ছিল। ক্লান্তি সবারই আছে। এর মাঝে এত রাতে এক বিচার কাজ করতে হলো তৌসিফকে। বুঝলো এর জন্যই তুরাক উপস্থিত এখানে। তাদের বৈঠক। তখন তৌসিফ তুরাককে বলল, বড় ভাই শুরু করুন। তুরাক গম্ভীর কণ্ঠে বলে, আজমল, বলতে থাকো, শুনছে সবাই। আজমল নামের পুরুষটি বলতে শুরু করে। নিতান্তই ভদ্রস্বরে সে জানায়, বস, আমার দাদার জায়গা এটা। গত 22 বছর যাবৎ মামলা চলছে। বাড়ি আজও বাটোয়ারা হচ্ছে না। আমার ছেলের বিয়ে দিব কিছুদিন পর, এখনো বাড়িঘর তুলতে পারছি না ঠিক মতো। পিলার গাড়তে নিয়েছিলাম, তারা ভেঙে দিয়েছে গতকাল রাতে। তৌসিফ থামলো। থমথমে শাসিত কণ্ঠে বলল, কত দাগের জায়গা, কার নামে কর কে দিচ্ছে, সাথে ভোগ কে করছে, এসব একসাথে বলো। ছেলের বিয়ে করার হলে ভাঙা ঘরেই করবে, সমস্যা নেই। আজমল সাহেব কিছুটা ভরকে যান। হাতে থাকা দলিলপত্র এগিয়ে দিয়ে বেশ শুকনো গলায় বলে, এখানে সব আছে বস। আমার পিলারে ভেঙে আপনি যখন 4বার তার দেওয়া দেয়াল ভাঙলেন, তখন আমার কথা মনে পড়েনি? পিলার তো ভাঙার নির্দেশ আমি দিয়েছি, নিজের বিচার কি করব আর। এক কাজ করুন, আপনি না হয় আমার বিচার করুন। ওই পিলার ভাঙার অনুমতি আমার থেকে গিয়েছে।
আজমল সাহেবের মুখটা নগদে শুকিয়ে এলো। তার ধারণার বাইরে বিষয়টা। তৌসিফ তালুকদার তার পিলার ভাঙিয়েছে, সে তা গুণক্ষরেও টের পায়নি। উপস্থিত কেউ কেউ আগে থেকেই জানে, বাকিদের চোখে সামান্য কৌতূহল। তৌসিফের বিরক্ত লাগলো। রোজ এত এত বিচার করতে মন চায় না। কণ্ঠে ধারালো ভাব এনে বলল, 2 দাগের জমি সেটা। তোমার দাদা বিক্রি করেছে 1 দাগের জমি, 1 দাগের জায়গা। মালিকানা এখন অন্যের। তোমার বাপ সেই বিক্রি করা জমি নিয়ে মামলা করেছিল 22 বছর আগে। আরেকজনের টাকাও খাবে, আবার জমিও চাইবে, সেটা তো ঠিক না আজমল। তুমি 1 দাগের জায়গার মাঝে দেয়াল 4 বার ভেঙেছো। তুমি স্থানীয় বলে দাপট, আর সে বাইরের বলে কিছুই না। মামলার কাগজ আমাকে দেখাচ্ছ? এই আইনের ধার ধারি আমি। জায়গা সুন্দর মতো খালি করো, মাঝে আগামী পরশু দেয়ার তোলা হবে। আমিন ডেকে আমি অথবা বড় ভাই কেউ একজন দাঁড়িয়ে দেয়াল তুলবো। কিছু বলতে চাও তুমি? চাইলে এখনই বলবে। ভরা মজলিসে অথবা কোর্টে যাও। 22 কি 30 বছর বানাও, তাতে কোনো যায় আসে না আমার। আজমল সাহেব একদম চুপসে গেল। বলার মতো কিচ্ছু পাচ্ছেন না, তবুও বললেন, আমাকে তাহলে পেছনের কলোনি থেকে একটু জায়গা বাড়িয়ে দিন বস। বাসাটা না হয় ছোট হয়ে যাবে। হাতের কবজিতে দুটো চাপাতির আঘাত দিলেই ছুটে পড়বে। বুঝলে আজমল, আমার বইয়ের জায়গা সেটা। রক্ষক হিসেবে আমি আছি। আজমল সাহেবের গলা শুকিয়ে এলো। আজ তার দিনটাই খারাপ। সে তো জানতো ওই কলোনি হেমন্তের বাবার, কিন্তু সেটা যে পৌষের নামে সেই খবর তার অজানা, একদমই অজানা। তৌসিফ পানির গ্লাস হাতে নিতেই তুরাগ বৈঠক শেষ করলো। আজ আর বেশিক্ষণ থাকবে না এখানে তৌসিফ। বাকিদের চলে যেতে বলল সরাসরি। সালাম দিয়ে বের হতে হতে তৌসিফ রনিকে বলল, বাসায় যাও। আজ আর হাসপাতালে যেতে হবে না। একবার না হয় দেখে আসি বস, প্রয়োজন নেই। টনিকেও ইশারায় বের হতে বলে তৌসিফ। অফিসে তখন মাত্র ওরা দুজন। তৌসিফ গা এলিয়ে দেয় চেয়ারে। তুরাগ গম্ভীর কণ্ঠে বলে, বউ সামলে রাখ তৌসিফ। চট করে তাকালো তৌসিফ, চোয়াল ফাঁক করে হেসে বলল, তোমার বউ থেকে আমার বউ বেশি সামলানো। মীরাকে টেনে লাভ নেই এখানে। আজও বাগান বাড়ি গিয়েছে আদিত্যকে নিয়ে। কি হতো বুঝেছিস তো নাকি? মুখে আর বলছি না, ওকে সামলা। এতই যেহেতু চঞ্চল, দুটো বাচ্চা নেই। বাচ্চা সামলাতে গিয়ে বাইরে কৌতূহল মিটবে, পড়াশোনার চাপ বাড়া। এক কাজ কর, কোনো অ্যাক্টিভিটিতে ভর্তি করিয়ে দে। তাৎক্ষণিক ভাবে এটাই বেস্ট হবে। ক্যারাটে অথবা ম্যারাথন কিছু একটাই ঢুকিয়ে দে, এরপর বাচ্চা কাচ্চা নিয়ে ভাব। সকল কথা বাদ দিয়ে তৌসিফ বিক্ষিপ্ত হয়ে পড়ল। এমনিতেই যা খেল ও আমাকে দেখায়, ক্যারাটে করালে কুম্ফু সব আমার উপরেই অ্যাপ্লাই করবে। যা খুশি কর, প্রয়োজনে শিকল দিয়ে রাখ, তবুও আটকে রাখ। তৌসিফ উঠে নিচে বসলো, গায়ে এখনো প্যান্ট শার্ট। সোফায় বসা তুরাগ ভাইয়ের কোলে মাথা দিয়ে তৌসিফ বলল, ভালোবেসে ফেলেছি। ও বরং আমাকে শেকল বেঁধে ঘুরাতে পারবে, আমি পারবো না। আগেই স্যারেন্ডার আমি। শেষমেশ বইয়ের প্রেমে পড়লাম। বাহ, উন্নতি হলো না অবনতি বুঝলাম না। মীরা ভাবির মতো আতপাগল বইয়ের প্রেমে তুমি পড়লে? আমি তো তাও ভালোটার প্রেমে পড়েছি, ওই সামান্য একটু ঘাট তেরা। বলেই তৌসিফ হাসলো। তুরাগ ভাইয়ের মাথায় হাত রাখলো, চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ঘরে যা, বউকে শাসন করবি আজ। তৌসিফ উঠলো, কিন্তু যেতে যেতে বলল, আজ আর না। বেশি শাসনে মানুষ হারিয়ে যায়। তুরাগ কথা বাড়ায় না, নিজেও অফিস থেকে বেরিয়ে যায়। তৌসিফ বাসায় ঢুকে একদম নীরব একটা অবস্থা পর্যবেক্ষণ করলো। বুয়া দরজা খুলেছে, টেবিলে খাবার সাজানো, ঢেকে এভাবে পৌষ সাজিয়ে রাখে। তৌসিফ জুতা সহই কক্ষের দিকে পা বাড়ালো। পৌষের এই কাজটা পছন্দ না। ও সব সময় বলবে দরজার ওখানে খুলে রেখে আসতে। তৌসিফ মনে থাকা সত্ত্বেও আজ মানল না। কক্ষ জুড়ে অন্ধকার। ও সাধারণত আলোটুকু সহ্য করতে চায় না। জুতা মোজা খুলে এদিক ওদিক ফেলে গায়ের শার্ট কোটো আশেপাশে কোথাও ছুঁড়ে মারল তৌসিফ। কারণ সে জানে না, কিন্তু ঘরে এসেছে থেকে ভালো লাগছে না। বাথরুমে ঢুকে আরেক দফা অবাক হলো, তার কাপড় থেকে শুরু করে পানি সবই গুছিয়ে রাখা, ঠিক সেভাবে যেভাবে তৌসিফ পছন্দ করে। ঘন্টাখানিক সময় লাগলো তার গোসল করতে। আজ অবশ্য চাইছিল পোষকে চোটপাট দেখাতে, কিন্তু অমন ভাবে শুয়ে আছে যা দেখে তৌসিফের মন সামান্য নরম হয়েছে। মাথা থেকে পানি গড়িয়ে পড়ে পানিগুলো পা বেয়ে যখন চলে গেল, তখন তাদের বয়ে চলা দেখতে লাগলো তৌসিফ। মনে মনে শুধু একবার ভাবলো, কি হতো আজ, কি হতো যদি টনিয়ার ছেলেপেলেরা পাহারা না দিত। অক্ষত পোষাত আজ এভাবে ঘুমিয়ে থাকতো না। কিভাবে থাকতো তাহলে? ভাবতেই রাগে ক্ষোভে শরীর জ্বলে ওঠে তৌসিফের। গরম পানির শাওয়ার বন্ধ করে ঠান্ডা পানিতে গোসল করে সে। তার শীতলতা প্রয়োজন। রাগে শরীর উষ্ণ হয়ে যাচ্ছে বারবার। তৌসিফ যখন বেরিয়ে এলো, তখনও একই অবস্থায় আছে পোষ। গা ঝাড়া দিয়ে তৌসিফ গিয়ে বসে পোষের
পায়ের কাছে। কম্বল সরিয়ে ভাঙা পা দেখে। দেখতে হবে তো পৌষের মায়ের বংশ কোনটা, তালুকদারের জাত। সাহস তার পা থেকে চুল পর্যন্ত। তৌসিফ ভাঙা পায়ের তালুটা ধরে আছে নিজ হাতে। ধীরে ধীরে হাত বুলিয়ে দেয় সে। আদুরে ভঙ্গিতে বোলানো হাতটা খুব ধীরে সুস্থে জোরালো হয়। চাপ বাড়ে ঘুমের মধ্যে। একটু নড়ে পৌষ। তৌসিফের ডান হাতটা তখন শক্তি প্রয়োগ করে আরেকটু। ঘুম ছুটে যায় পৌষের। দৃষ্টি মেলে সম্মুখে অস্পষ্ট শব্দ করে। পায়ের কাছে তৌসিফকে দেখে চিরাচরিত ভাবে হাসে। তৌসিফ ঠিক এই জায়গাটায় আটকে যায়, তবে আজ শক্ত রইল। হাতের চাপ বাড়িয়ে একটু ডান দিকে মোচড় দেওয়ার ভঙ্গি করে ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলো, এই পা দিয়েই তো এদিক ওদিক ভেঙে দিই? আচ্ছা। হাসিটা চড়া হলে বসে তৌসিফ শক্ত করে ধরলো আরো। একই ভাবে বলল, এক পা দিয়ে চলে চলে যাবে না তোমার? দুটোই ভেঙে দিন শিওর? পোষ চোখের দিকে তাকালো, দৃঢ় দৃষ্টি তৌসিফের। পোষ হেসে মাথা নাড়লো, চোখ নামালো, সম্মতি জানিয়ে বলল, একদম, শতভাগ শিওর। চাপ বাড়লো, পোষ একই ভাবে বসা, নড়চড় নেই। তৌসিফ চাইলো রাগের মাথায় অঘটন ঘটাতে, কিন্তু পারলো না। এত শক্ত করে ঝরেছে তবুও যার হেলদোল নেই, তাকে আর কি মচকাবে তৌসিফ? ভীতু না হলে তাকে ভয় দেখিয়ে লাভ নেই। পৌষের চোখে ভয় তৌসিফ দেখলো না, বরং ঠোঁট দুটো ভরা তার মায়া মায়া হাসি। হাত ছড়াতে পোষ তাকালো, ঘুমে আধ ভাঙা গলায় বলল, কখন এলেন হু? ঘন্টা হলো। ধূর, সব ঠান্ডা হয়ে গিয়েছে বোধহয়। বলেই পোষ উঠতে নেয়। তৌসিফ ওকে আটকায় না। কিছুটা অবাক হয়। পোষ যেতে যেতে শুধালো, আপনার গালিটা কিন্তু মারাত্মক ছিল মামাতো ভাই। মাইরেও মারাত্মক হবে আজে বাজে নামে ডাকলে। সম্পর্কে আগে মামাতো ভাই না আপনি? তৌসিফ হাত ধরে হ্যাচকা টান দিল। পোষ বুকে আসতেই কপালের কাটা চুল সরালো তৌসিফ। থুতনিতে শাহাদত আঙ্গুল বুলিয়ে বলল, ভয় করো, ভয় করার চেষ্টা করো, আজ খুব খারাপ কিছু হতো। আচ্ছা, এত সহজে না পোশাক, তুমি খুব অবাধ্য। পুরাতন অভ্যাস। আজকের আমার ওসব বাক্য আওড়াতে তুমি বাধ্য করেছো। পোষ তৌসিফের গলার দিকে হাত রাখলো। নখ দিয়ে দাগ কাটতে কাটতে খুব সহজ গলায় বলল, গালি দুটো আমার গায়ে লাগেনি। আপনি তো গালি দিয়েছেন আপনার ফুপি আর ফুপাকে। আমি তাদের বাচ্চা, তাহলে আমার শিক্ষা হবেটা কিভাবে? এরপর থেকে আমার নামে গালি তুলবেন। আর হ্যাঁ, এর চাইতে মারাত্মক সব গালি আমি পারি। একদিন শোনাবো, ঠিক আছে? দুই চাচি মিলেমিশে প্রচন্ড গালির শিক্ষা দিয়েছিল আমাকে। বিয়ের পর চর্চা কমেছে, কিন্তু ভুলে যায়নি। গালি খাওয়া তো ম্যাথ না যে চর্চার অভাবে ভুলে যাব। পোষ রইল না, চলে গেল। তৌসিফ তাকিয়ে রইল সেই পানে, এক দৃষ্টিতে অপলক ভাবে। বাবার হাতে এক বিরাট চর খেয়ে চুপ করে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য। মীরা স্বামীর ভয়ে চুপসে আছে, না হয় এগিয়ে আসতো। আদিত্য তখন ঘুম না হয় চোখের সামনে বড় ভাইকে মার খেতে দেখে তার জন্য সহজ হতো না। তুরাগের রাগে গা কাঁপছে, নিজেকে সামলাতে ব্যর্থ হলো সে। আদিত্যর ডান পাশের গালে আরেকটা চর পড়লো। শব্দটা এবারে বোধহয় বেশি হয়েছে। মীরা ছটফট করে, ছেলের দিকে এগিয়ে আসতে চায়। তুরাগ ভয়ঙ্কর ভাবে হুংকার ছেড়ে বলে, জেনে শুনে তুই তৌসিফের বউ নিয়ে বাগান বাড়ি কেন গিয়েছিলি আজ? তুই জানতি না ওখানে কে থাকে? কথা বল আদিত্য, জানতি না তুই? ছোট্ট করে আদিত্য উত্তর করে, জি আব্বু। তুরাগ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আরেকটা চর দিতে যায়। এবারে মীরা আটকে ফেলে, স্বামীকে জাপটে ধরে হাহাকার করা কণ্ঠে আর্তনাদ করে ওঠে। দোষারোপ করতে থাকে পোষকে। তুরাগ মীরা থেকে নিজেকে ছাড়ায়। মীরাকে চাইলেও ততটা শাসন করতে পারে না। প্রচন্ড ভালোবাসে কিনা। গম্ভীর কণ্ঠে তুরাগ তাকে বলে, এসবের মাঝে এসো না মীরা, আমাকে রাগিও না। আদিত্য বিড়বিড় করে, অলরেডি যে রেগে আছে তাকে আর কি রাগাবে? তুরাগ ধমকে ওঠে, কি বার বলছিল আজ? আদিত্য চুপ করে যায়। দুই থপ্পড় খেয়ে সে ভুলে গিয়েছে আজ কি বার। মাথা নিচু করে ভাবতে গেলে মনে পড়লো আজ বৃহস্পতিবার। চোখ দুটো বড় বড় হয়ে এলো আদিত্যর। মাথা তুলে তাকালো বাবার দিকে। তুরাগ ছেলের বিস্মিত হওয়া মুখ দেখে এতটুকু অন্তত বুঝলো, আদিত্যর মনে ছিল না আজকের দিন। বাগান বাড়িটা অন্য দিনগুলোয় স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার আর স্বাভাবিক থাকে না। এক হিংস্রতা সেই জায়গাটাকে গ্রাস করে নেয়। তুরাগের রাগ কমে না। আজ 19 থেকে 20 হলেই খুব খারাপ হয়ে যেত। খুব খারাপ। আদিত্যকে ধমকে ঘরে পাঠায় তুরাগ। অতঃপর ধপ করে বসে পড়ে সোফায়। মীরা পাশে বসে। তুরাগ হাত ধরতেই ঠান্ডা স্বরে তুরাগ বলল, আজ যদি কোনো অঘটন ঘটতো মীরা, তৌসিফ কি করতো তুমি ভাবতে পারছো? তুহিনটাও দেশে নেই। আমি একা হাতে কিভাবে সামলাতাম ভাবলেই আমার গা শিউরে উঠছে মীরা। আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে। মীরা তুরাগের মাথায় এলিয়ে দেয়। পানি পান করিয়ে কিছুক্ষণ হাত পা টিপে মোটা কম্বল দিয়ে ঢেকে দেয়।
তুরাগ চোখ বুজে। কিছু দৃশ্য ভাসে চোখে, সে বন্ধ পাতায়। তুরাগ চাইলেই তা ভুলতে পারে না। তালুকদার বাড়ির এমন কত শত অতীত রয়েছে, অথচ কিছু অতীত আজও মুছে যায়নি, বরং জলজল করছে, জ্বলছে বাড়ি জুড়ে। এই বাড়ির সামনের ঘাট, এই মাগুর মাছের ঘাট, এই বাগান বাড়ি, এই বাঁশঝাড়, সবই যেন নিদর্শন হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। চাইলেও যাদের ভোলা যায় না, চাইলেও সে যেই অতীত থেকে নিজেদের নির্বিচ্ছিন্ন করা যায় না। চারপাশে ঘন কুয়াশা। তালুকদার বাড়িটা যেহেতু প্রকৃতির মাঝে এক টুকরো বাসস্থান, সেহেতু এইদিকে যেন শীতের প্রকোপ একটু বেশি। ঠান্ডার এই সকালে চারপাশটাও কেমন আবছা আবছা। ফজরের সময় কেটেছে বেশ আগে। রান্নাঘরে টুংটাং শব্দ করে রান্না করছে পোষ। এত সকালে উঠতে মন চাইছিল না, অথচ সাংসারিক জীবনটা তার খুব পছন্দ। নিজ হাতে সবকিছু গুছিয়ে করা ওর অন্যতম পছন্দের কাজ। তৌসিফ এই ভোরেই দৌড়াতে বেরিয়েছে। ওর সব গুজগাছ শেষ করতেই দেখলো মিনু উঠেছে। পোষকে ডেকে ড্রয়িং রুমে বসে। দরজার দিকে একবার তাকে মিনুকে জিজ্ঞেস করে, আচ্ছা, কখনো বাড়ির পেছনে গিয়েছিস তুই? মিনু মাথা নাড়ে, জানায়, মামা তো সন্ধ্যার পর জানালা খুলতে বারণ করেছে। বাড়ির পেছনে গেলে পা ভেঙে দেবেন। পোষ মুখ বাঁকা করে, ভাবুক হয়। গতকালকে সেই অদ্ভুত শব্দ পোষ প্রথম যখন গিয়েছিল তখন শোনেনি, কিন্তু কৌতূহলে হুড়হুড় করে বাড়তে থাকে যেন। দরজায় তৌসিফ এসে দাঁড়িয়েছে ততক্ষণে। পোষ তার সাথে রুমে যায়। তৌসিফ জ্যাকেট খুলে বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, নাস্তা তৈরি? হ্যাঁ। একটা শাল বের করো তো পোষরা। পোষ তৌসিফের কালচে খয়েরি পাড় দেওয়া ক্রিম রঙের শালটা বের করে। একটু নিজের গালে ঘষে। তৌসিফ বেরিয়ে এসে পৌষের পায়ের দিকে তাকিয়ে বলে, তোমাকে না বলেছি ঘরে জুতা পরতে? পোষ হেসে বলল, মনে থাকে না। বলে খাটের পাশ থেকে নরম পশমি জুতাটা পায়ে দিল। তৌসিফ গায়ে শাল জড়িয়ে খেতে বসে পোষকে নিয়ে। আজকে বেশ ঠান্ডা, পরিবেশও বেশ নরম। তৌসিফ খেতে খেতে পোষকে বলল, চা খেয়ে কাজে হাত দিও না, আজ বুয়া রাঁধবে। কেন? বেশ স্বাভাবিকভাবে প্রশ্নটা করে পোষ। তবে তৌসিফের ঠান্ডা দৃষ্টি তাকে থামিয়ে দেয়। খাওয়া শেষ হতে আরেকটা শাল দিয়ে জড়িয়ে দেয় তৌসিফ পোষকে। মাথায় ওড়না টেনে দিয়ে হাত ধরে বলে, চলো। কোথায় যাব আমরা? এই তো এখানেই, হাঁটবো একটু তোমাকে নিয়ে। নাস্তার পর পৌষের সংসারে অনেক কাজ, এগুলো নিজ হাতে করা তার বেশ পছন্দ। তবে তৌসিফের মুখের উপর না করতে পারলো না ও। দুজন বেশ আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তৌসিফ যখন বাড়ির পেছন দিকে হাঁটা দিল, পৌষ তখন খানিকটা চমকালো, তবে মুখে কিছু বলল না। তৌসিফ নিজেই বলল, আজ এত চুপচাপ? প্রচুর ঠান্ডা, ঘরে চলবে তাহলে? গরম করে দিব, একদম জড়িয়ে রাখবো। কি ছ্যাঁচড়ামো কথাবার্তা। ছ্যাঁচড়া বললে স্বামীকে? না তো, আমার স্বামীকে কেন আমি এই কথা বলবো? ভয় পাচ্ছ পোষাদ? পোষ ভয় পেতে শেখেনি বলেই সামনে তাকালো। কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা সম্রাট চেয়ারম্যানের বাগান বাড়ি। তৌসিফ এখানে কেন এনেছে তার খানিকটা আঁচ করতে পারছে পোষ। তৌসিফ এত মাসে পোষকে যতটুকু চিনেছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য, পোষ কথা শোনে না। তার প্রশ্নের উত্তর যে কোনো হালতে তার চাই। তৌসিফ এটুকু জানে, পোষ অ্যাপথিক। তার আবেগ, অনুভূতি, রাগ, কান্না সবকিছু স্বাভাবিক মানুষের তুলনায় ভিন্ন। চাইলে সে হুট করে সাধারণ কারো মতো কাঁদতে পারে না, চাইলে এই আবেগের তাড়নায় দুর্বল হতে পারে না। হেমন্ত থেকে যতটুকু তৌসিফ জানে ততটুকুই যথেষ্ট তৌসিফের জন্য পোষকে চিনতে। আজ এই বাগান বাড়িতে না আনলে পোষ আবার আসবে। গতকালের চাইতে লোমহর্ষকর আর কোনোদিন হতে পারত না। আজ শুক্রবার, তৌসিফ যেহেতু বাসায় আছে, তাই সারা রাত ভেবে সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক পোষকে এখানে উপস্থিত করবে। তাই এই ভোর সকালে আজ তৌসিফ এসেছে। দীর্ঘ কয়েক বছর পর পা রাখছে সম্রাটের সাম্রাজ্যে। এক হাতে পৌষের হাত ধরে আরেক হাতে প্যানেল ডোর খোলার নির্দিষ্ট ইটটা ধাক্কা দেয় তৌসিফ। খুলতেই মিচমিচে অন্ধকারে হারিয়ে যায় দুজন। ডকটেল লোহার সেই সিঁড়ি দিয়ে 4টি পা এগিয়ে যায়। পোষ টু শব্দ করে না, তারা এগিয়ে যায়। বিশাল বড় খোলা জায়গাটায় যখন তৌসিফ থামে, তখন চোখ তুলে তাকায় পোষ। এই জায়গায় গতবার পোষ এসেছিল। ওই সামনের কোনায় সাহারিয়ার থাকে। তৌসিফ ওদিকে নিল না ওকে, বরং এগিয়ে এলো একটা বিশাল দরজার দিকে। ও সেই দরজা আগেও দেখেছে, কৌতূহল জেগেছিল তার, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়নি এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করার কাউকে। আজ তৌসিফ নিজেই এনেছে ওকে এখানে। দরজার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই যে কোনো দরজার থেকে ভিন্ন। তার উপর আর কি কিছু অক্ষর দিয়ে বেশ জটিলভাবে পেঁচিয়ে কিছু লেখা। পোষ পড়ার চেষ্টা করেও সিন বাদে কিছুই পড়তে পারল না।
তৌসিফ দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর ভারী হয়ে আসা কণ্ঠে জিজ্ঞেস করলো, এই দরজা দেখেছিলে? হ্যাঁ। বিশেষ কিছু মনে হয়নি? হয়েছে। এই দরজার ওপারে লুকিয়ে গোটা সম্রাট চেয়ারম্যান। এই দরজা থেকে শুরু তার পরিচয়। আজ তোমাকে বলবো সম্রাট চেয়ারম্যান কে ছিল, কি ছিল, কেমন ছিল কবরে শায়িত অতি মর্যাদাবান সেই সম্রাট চেয়ারম্যান আর এই দরজার ওপাশের বসবাসরত সে সম্রাট চেয়ারম্যানের মাঝে আকাশ পাতাল তফাত। এটুকু বলে থামলো তৌসিফ, অতঃপর ক্ষুদ্র শ্বাস ফেলে বলল, এই যে দরজা দেখছো, এই দরজার যেই নকশা দেখছো, যেই হাতের কাজ দেখছো, এগুলো করতে 2.5 বছর 3 মাস 14 দিন লেগেছিল। এই যে উপরে লেখা দেখছো আরবি হরফে, এটা দিয়ে লেখা আছে মার হাবান বিকা ইলা আলামি সাম্রাত। পলক পলক ঝাপটা দিয়ে কৌতূহল দৃষ্টি ফেলে চাইল, চোখের দৃষ্টি যেন অর্থ জিজ্ঞেস করলো। তৌসিফ জানালো, সম্রাটের রাজ্যে স্বাগতম। পৌষের কাছে কেমন অদ্ভুত ঠেকলো, ও অবাক হয়ে বলল, এটা আলাদা রাজ্য? তৌসিফ সংশোধন করে দিল, সাম্রাজ্য। তৌসিফ নিজ থেকেই শুধালো, এই দরজা নিখুঁতেই কারুকাজ করেছেন বিশিষ্ট এক শিল্পী। উনি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হওয়া বিভিন্ন শিল্পকর্মের জন্য পুরস্কার প্রাপ্ত ছিলেন। এই দরজার নকশা দেখছো, এখানে খাঁটি সোনা আছে। যেই পাথরগুলো দেখছো, এগুলো রুবি আর চুন্নি। সাদা যেই দাগগুলো আর এই ফুল করা, এগুলো হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে। সবচাইতে আকর্ষণীয় কি জানো, এই অ্যালেক্সদোরদাই ইট পাথর। এটা আলোর সাথে সাথে রং বদলায়। পোষ বিমোহিত হয়ে তাকিয়ে রইল। মানুষটি কতটা শৌখিন হলে এমন দরজা বানায়, তাও নিজের বাগান বাড়িতে। তৌসিফ ওকে অবাক করে দিয়ে আরেকবার বলল, এই দরজায় কোনো লোহা নেই, পুরোটা সোনার রূপা। আর এই যে পুরো দরজায় খচিত নকশা, এগুলো মূলত সম্রাট ভাইয়ের নীতি বাক্য, যা আরবি ভাষায় লেখা। এর মধ্যে একটা শোনাচ্ছি তোমাকে। পোষ তৌসিফের দিকে তাকায়। হলদেটে আলোয় তাকে ভিন্ন দেখায়। তৌসিফ আওড়ায়, আনা উহিব্বু লাবানি লাবনি কাসিরান ওয়া ইজা আব বাতুহা ফা আলাইয়া আন আক্তুলাহা। এর মানে কি জানো পোশরাত? এর মানে হলো, আমি লাবণ্যকে ভালোবাসি, আর ভালোবাসলে তাকে খুন করতে হয়। পোষ তৌসিফের হাত শক্ত করে ধরে আস্তে করে বলে, লাবণ্যকে? আরো শুনবে আয়াত? না। ওই শিল্পী কোথায় এখন? দেশে থাকে। হ্যাঁ, তাকে দেখা উচিত। এত নিখুঁত হাতের কাজ। তাকে যতবার দেখতে চাইবে ততবার এই দরজা দেখবে। এই দরজা মানে জাবির তাইওয়ান হেজ্জা। ওনার নাম এটা? হ্যাঁ। বেঁচে থাকলে দেখা কেন যাবে না? বলা হয় তাজমহল নির্মাণের পর নির্মাণকারীদের হাত কেটে দেন শাহজাহান, আর এই দরজা নির্মাণের পর দাফন করা হয় জাবির তাইয়ান হেজ্জাকে। কি? আস্তে। পোষ অবাক হতে ভুলে গেল, কথা কণ্ঠনালীতে আটকে গেল। জোর করে যেন বলল, কে মেরেছিল? সম্রাট চেয়ারম্যান, যাতে এমন দরজা আর কেউ না বানাতে পারে। তুমি বুদ্ধিমান পোষা। পৌষের পা যেন অসাড় হয়ে এলো। তৌসিফ দরজা ধাক্কা দিতেই তা খুলে গেল। চোখের সামনে তখন দৃশ্যমান হলো বিশাল এক কক্ষ। পৌষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেখানটায়। চারপাশে লাল রঙের বিশাল পর্দা টানানো। আসনের জন্য চারপাশে অনেক জায়গা। বিশাল বড় গোলাকৃতি এক বিছানা, যার চারপাশে মশারির মতো কাপড় দেওয়া। একটা দেয়াল জুড়ে আয়না। তৌসিফ বড় একটা দম ফেললো, বলল, এটা দরবারখানা। চলবে ইনশাআল্লাহ।